গতকাল একটা খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। আমার একজন বন্ধু, 15 বছরের পুরনো বন্ধু, সে রাত 3টার সময় এয়ারপোর্টে গেছে। আমেরিকায় তার ফ্লাইট ছিল 6:30টার সময়। কালকে রাতে ছিল প্রচণ্ড বৃষ্টি, তো এই জন্য সে বাচ্চা নিয়ে যাচ্ছে। পরে আমিও এই বৃষ্টির মধ্যে তাকে বাসায় গিয়ে তাকে এয়ারপোর্টে দিয়ে আসছি। এবং কাকতালীয়ভাবে আজকে আমার বাবলের সাথে যে টপিকে আমি কথা বলার জন্য ফুয়াদ ভাইকে ডাকছি, সেটাও কীভাবে যেন সেই এয়ারপোর্টের গল্পই থাকলো। ফুয়াদ ভাই আমার সাথে এর আগেও 3বার শো করছে, ফলে ফুয়াদ ভাইয়ের ব্যাপারে বারবার একই কথা বলার তো আসলে কিছু নাই। ফুয়াদ ভাই একজন ট্রাভেলার মানুষ। উনি 44টা দেশ ঘুরছে এবং 44টা দেশ ঘোরার সূত্রে ওনার 77 বা 78টা এয়ারপোর্ট দেখার অভিজ্ঞতা হয়েছে। তো আমার তখন থেকেই গত বছর থেকে ওনাকে বলতেছিলাম যে এয়ারপোর্টের অভিজ্ঞতা নিয়ে একটা এপিসোড করলে কেমন হয়। কিন্তু ফুয়াদ ভাই হচ্ছে জাপানে এবং মেক্সিকো ঘোরাঘুরিতে অনেক ব্যস্ত ছিল, এই জন্য উনি আর আমাকে সময় দেওয়ার প্রয়োজন বোধ করে নাই। ফাইনালি ওনার মনে হলো যে এবার সময় দেওয়া যায়, কয়েকদিন পরে চায়নায় যাব, ফেরত আসি কি না আসি তা তো ঠিক নেই। এই জন্য হয়তো ওনার কিছুটা হয়েছে, কী বলে, মায়া হয়েছে। ফুয়াদ ভাই আমার পডকাস্টে আসার সবচেয়ে বেশি সংখ্যক আসা গেস্টদের একজন। আজকে ওনার 4বার আসা হইতেছে। তো দেখা যাক ওনার 78 এয়ারপোর্টের কয়টা ওনার নাম মনে আছে আর সেই এয়ারপোর্টগুলোর এক্সপিরিয়েন্স কতটা ম্যাটার করতেছে। তো ফুয়াদ ভাই, আপনি মেক্সিকো থেকে তো ফিরছেন না, কবে ফিরলেন মেক্সিকো থেকে? আচ্ছা, আগে একটু বলি যে আপনি যতবারই আমাকে বলেছেন যে এয়ারপোর্ট নিয়ে একটা শো করব, তখনই আমার মনে হয়েছে যে এয়ারপোর্ট নিয়ে কী শো হবে। তো আমার ধারণা যে আজকের এই কনভারসেশনটা আপনি 5 মিনিটের বেশি সামনে নিতে পারবেন না, বড় জোর 10 মিনিট, দেখা যাক কি হয়। ওকে, তো মেক্সিকো থেকে যখন আপনি আসলেন, তো আমরা তাহলে প্রথমে মেক্সিকোর এয়ারপোর্ট দিয়ে শুরু করি। যে মেক্সিকোর এয়ারপোর্টটা আসলে যখন আপনি মেক্সিকোর এয়ারপোর্টে আসলে এখনো পর্যন্ত আপনার কতবার যাওয়া হয়েছে? না, মেক্সিকোর এয়ারপোর্টে আসলে আমি মেক্সিকো সিটিতে একবার গিয়েছি, আর হচ্ছে মেক্সিকো সিটিতে ল্যান্ড করলাম। সেখান থেকে কয়েকদিন থেকে কানকুন নামে একটা শহরে আরেকটা এয়ারপোর্টে গেলাম, আবার মেক্সিকো সিটি থেকে ব্যাক করতে হয়েছে। সো যে ওদের ক্যাপিটালের যে এয়ারপোর্টটাতে 2বার, আর হচ্ছে ওদের ইন্টারনাল একটা ডোমেস্টিক এয়ারপোর্টে 2বার, এটি। আচ্ছা, তো মেক্সিকো এয়ারপোর্টের গল্প থেকেই শুরু করি। যে মেক্সিকোতে তো আপনার অনেক বন্ধুবান্ধব, কিন্তু তারা বোধহয় কেউ বাঙালি না। তো সেক্ষেত্রে এই যে মেক্সিকো, নর্মালি আমাদের এয়ারপোর্টে কী হয়, যখন আমরা এয়ারপোর্টে ঢুকি, ওই বোর্ডিং পাস নেওয়ার পরে, ইমিগ্রেশনের পরে প্লেন আসার আগ পর্যন্ত তো বসেই থাকি। তো আপনার মেক্সিকোর এয়ারপোর্টেও তো নিশ্চয়ই এগুলোই কিছু করতে হয়েছে। সো বসে থাকার এই সময়গুলোতে আসলে কী করছিলেন বা অভিজ্ঞতাটা কী ছিল? আচ্ছা, আপনার প্রশ্নটা আমি সরাসরি উত্তর না দিয়ে মেক্সিকো এয়ারপোর্টের কিছু অভিজ্ঞতার কথা আপনাকে বলি। সেটা হলো যে মেক্সিকো এমন একটা দেশ, এই দেশটাকে আমার সবসময় কেমন যেন একটা মিস্টিক কান্ট্রি মনে হয়। যে আপনার এটা মেক্সিকান সভ্যতা, এটা তো একটা বিশাল একটা মিস্টিক্যাল ব্যাপার। তো আমি আসলে ইউএসএ থেকে মেক্সিকোতে ফ্লাই করি। তো এটার একটা বড় সমস্যা ছিল যে আমি আসলে মেক্সিকোর কোনো ভিসা নেই, কারণ আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে আমেরিকান ভিসা থাকলে মেক্সিকার ভিসা পাওয়া যায়। কিন্তু আসলে তো বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, তো এর আগে মনে হয় আপনার সাথে শেয়ার করেছি, সবসময় টেনশন হয় যে এই দেশে ঢুকতে দিবে কিনা। তো প্রথমে যখন ইউএসএর একটা এয়ারপোর্ট থেকে আমি মেক্সিকায় যাওয়ার জন্য বোর্ডিং পাসটা কালেক্ট করব, তখন ওই মেক্সিকান আমেরিকান ভদ্রমহিলা আমার পাসপোর্টটা দেখে বললেন যে ইটস এ বিউটিফুল পাসপোর্ট। সো খুব ভালো লাগলো আর কি এটা শুনে। তো যাই হোক, যখন মেক্সিকোতে যখন ল্যান্ড করার পরে খুব জায়গায় বলা যায় দুরু বক্ষে লাইনে দাঁড়ালাম। তো এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হলো যে মেক্সিকোর যে এয়ারপোর্টে আমি ল্যান্ড করেছি হচ্ছে ভোর 3টা অথবা 4টায়, একটা অড টাইম। যে দেখলাম যে বিশাল বড় লাইন, শয়ে মানুষ, একটা দুইটা মানুষ না। তো আমি অনেক দিন পর এরকম একটা এয়ারপোর্টে গিয়েছি যেখানে আসলে অসংখ্য মানুষ। তো আমি একটু বোঝার চেষ্টা করলাম যে আসলে কোন দেশ থেকে মেক্সিকোয় আসলে বেশিরভাগ মানুষজন এসেছে। সো আমি ভেবেছিলাম যে হয়তো আমেরিকানরাই সংখ্যাধিক্য, কিন্তু চারিদিক থেকে হচ্ছে অচেনা ভাষা ভেসে আসছে, স্প্যানিশ, পর্তুগিজ, এই টাইপের। তো আমার হচ্ছে এইসব ক্ষেত্রে একটা বদভ্যাস আছে, আমি একটু এরকম ডানে বায়ে উকি দিয়ে পাসপোর্ট দেখার চেষ্টা করি আর বোঝার চেষ্টা করি যে কোন দেশ থেকে আসছে। তো এটা আমি আবিষ্কার করলাম যে
মেক্সিকান এয়ারপোর্টে প্রচুর ল্যাটিন আমেরিকান দেশগুলো থেকে লোকজন ঘুরতে আসে। আমি দেখলাম যে ব্রাজিলিয়ান, আর্জেন্টাইন, চিলিয়ান এই টাইপের লোকজন আসছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা সুন্দর দেশ এবং মনে হয় অপেক্ষাকৃতভাবে এটা সস্তা, এই জন্য হচ্ছে মেক্সিকোয় মানুষজন আসে। আর আমেরিকানদের জন্য তো আমেরিকানরা আসলে অনেকেই মানে মনে করে যে আমেরিকার বাইরে আর একটা দেশই আছে, সেটা হচ্ছে মেক্সিকো। সো দ্যাটস দ্য গো টু ডেস্টিনেশন। ওকে, সো এখানে আরেকটা ইন্টারেস্টিং কাহিনী আছে আমার মেক্সিকান এয়ারপোর্টে। সেটা হলো যে আমি ওই মেক্সিকো সিটিতে তো ভোরবেলা ল্যান্ড করলাম, তো আমার হলো সারাদিন মেক্সিকো সিটিটা এক্সপ্লোর করার প্ল্যান ছিল। আর হচ্ছে আমার রাতের বেলা ফ্লাইট ছিল হচ্ছে কানকুন নামে আর একটা জায়গা, এটা একটা ওখানে অনেক সুন্দর সমুদ্র আছে আর কি। তো এখন আমি এয়ারপোর্টে ল্যান্ড করার পরে প্রথমেই আমার হচ্ছে দেখলাম যে ফোন চার্জ নাই, চার্জ শেষ। তো একটা চার্জ শেষ ঠিক না, ধরেন 80% মতো চার্জ আছে। এখন আমি সারাদিন হচ্ছে একটা শহরে যখন ঘুরবো তখন আমার সবচেয়ে বেশি নার্ভাস লাগে যদি আমার মোবাইলে চার্জটা না থাকে। তো আমি খুব আউটলেট খুঁজে বেড়াচ্ছি যে কোথায় একটা চার্জ দেওয়া যায়। পুরো এয়ারপোর্টে মোটামুটি ছোটাছুটি করছি, করতে 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 কোথাও দেখি যে কোনো সকেট নেই চার্জ দেওয়ার। হঠাৎ করে দেখলাম যে একটা মহিলা আসলো, এসে হচ্ছে সে আপনার একটা ভ্যাকুয়াম ক্লিনার টাইপের জিনিস নিয়ে আসলো, নিয়ে এসে একটা জায়গা থেকে ভ্যাকুয়াম ক্লিনারে হচ্ছে কানেকশন দিয়ে ক্লিন করা শুরু করে দিল। তো আমি ওয়েট করতে লাগলাম যে ওর ভ্যাকুয়াম ক্লিনিং যখন শেষ হয়ে গেল, বের করে দিল, তখন আমি এখানে চার্জ দিলাম। এরপরে নেক্সট হচ্ছে যে শহরে সারাদিন ঘুরে বেড়াবো। আমি তো আসলে একটা ব্যাকপ্যাক ক্যারি করি, আমার কাছে কোনো লাগেজ থাকে না, কিন্তু যেহেতু ব্যাকপ্যাকেই আমার সব কিছু, এই জন্য একটু ভারী হয়। তো সারাদিন আসলে একটা ব্যাগ কাঁধে নিয়ে ঘুরে। ওটা কত লিটার? আমার এটা হচ্ছে আপনার 40 লিটারের, খুব বেশ বড়। হ্যাঁ, 40 লিটারের ব্যাগ আর কি। ও নিয়ে বেশিক্ষণ ঘোরা তো কষ্ট, ঘোরাটা বেশ কষ্ট আর কি। তো 40 লিটারের ব্যাগ দিয়ে ঘোরাটা কষ্ট। তো চিন্তা করলাম যে ব্যাগটা কোথাও রেখে যাওয়া যায় কি না। তো খুঁজে টুজে বের করলাম, খুঁজে টুজে বের করার পরে দেখলাম যে একটা সুন্দর জায়গা আছে যেখানে আসলে ব্যাগটা রাখা যায়। তো ব্যাগটা রাখলাম। তো রাখার পরে তাদেরকে বললাম, সে বললো যে তুমি কিন্তু মানে তোমার আবার আচ্ছা এটা একটু পরে আসি, তাহলে একটু মজা থাকবে না। তো ওখানে ব্যাগটা রাখলাম। তো রাখার পরে একটা সিমও কিনে ফেললাম। সিম কেনার পরে হচ্ছে শহরে কিভাবে যাব, তো দেখলাম যে খুব সুন্দর করে আপনার বাস টাস দাঁড়ায় আছে। তো টিকিট কেটে উঠে পড়লাম। তো আবার যখন সারাদিন মেক্সিকো সিটি ঘুরে টুরে যখন আবার আমি কানকুনের ফ্লাইটটা ধরবো, তখন হচ্ছে আবার খুব সময় স্বল্পতা হয়ে গেছিল। সো সেটাও যদি এয়ারপোর্টের সাথে সম্পর্কিত না, তারপর গল্পটা হয়তো ইন্টারেস্টিং। সেটা হলো যে আমি তো আসলে খুবই কিপটা, প্রাইভেট ট্রান্সপোর্টেশন ইউজ করি না, সবসময় পাবলিক ট্রান্সপোর্টেশন ইউজ করি, কারণ ট্যাক্সি নিলে তো অনেক টাকা খরচ হয়ে যাবে। তো যখন ফিরে আসবো তখন ম্যাপে দেখলাম যে প্রায় 3টা স্টপেজ পার হয়ে তারপরে আমার এয়ারপোর্টে যেতে হবে। তো লাস্ট যে স্টপেজটা, সেই স্টপেজে হচ্ছে একটা ট্রেন লাইন, একটা বাস ছাড়ার কথা, কিন্তু সেই বাস আর ওইখানে আসলো না। তো তখন আমি দেখলাম যে ট্যাক্সি যদি নেয়াই লাগে তাহলে মেট্রোতে করে এয়ারপোর্টে যত তারা কাছাকাছি যাওয়া যায় সেইটা। তো মেট্রোতে একটা উঠলাম, উঠে ম্যাপে দেখলাম যে এয়ারপোর্টের দিকে যাচ্ছে, যেতে 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 মোটামুটি একটা কাছাকাছি জায়গায় নেমে পড়লাম। তো নেমে পড়ে ট্যাক্সিরে বললাম যে ট্যাক্সি, তখন ডাকলাম যে একদম খুব শর্টেজ ডিস্টেন্স। তো যে ট্যাক্সি ডাকার পরে হচ্ছে তাকে বলি যে এয়ারপোর্ট, তো কেউ কিছু বুঝতে পারে না। হ্যাঁ, কেন? ওরা ইংলিশ বোঝে না? না, ওরা ইংরেজি বোঝে না। মেক্সিকো লোকজন ইংলিশ বোঝে না, ওরা হচ্ছে স্প্যানিশ ভাষায় কথা বলে আর কি, এবং একদমই ইংরেজি বোঝে না। আমেরিকার প্রতিবেশী না ওরা? স্প্যানিশ। তাহলে আমেরিকার প্রতিবেশী ইংলিশ কেন বুঝবে না? এ কেমন ষড়যন্ত্র? এখন আপনার আমেরিকার সাথে যাদের আসলে যেসব সিটির হয়তো বর্ডার আছে, আমি ঠিক জানি না, যে টেক্সাসের পাশে যে নিউ মেক্সিকোর পাশে হয়তো আছে, ওইখানে হয়তো জানতে পারে, কিন্তু মেক্সিকোর ভেতরে ওরা একদমই ইংরেজি জানে না। তো তারপরে আপনার বোর্ডিং পাসটা বের করলাম। তো বোর্ডিং পাসে একটা সিল মারা আছে, তখন এরকম করে দেখালাম যে হু। তো তারপরেও লোকজন কীরকম করে, তখন আমি বললাম এরোপোর্তো, হ্যাঁ, কারণ ওখানে হচ্ছে একটা ছিল। তো বলে এরোপোর্তো, টার্মিনালও, এরকম কিছু একটা বললো। তো তখন আমি মেক্সিকোর নাম্বার হচ্ছে 2টাই জানি, যে উনো আর হচ্ছে আরেকটা কি জানি। তো ফর্চুনেটলি আমার 1 নম্বর টার্মিনালে ছিল, বললাম উনো, বলে উনো। তারপরে সে হচ্ছে আমাকে নিয়ে চলে গেল। এখন
প্রবলেমটা হচ্ছে কি যে আমার প্লেন ছাড়া ছাড়া অবস্থা। তো সে আমাকে উনো টার্মিনালে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বুঝতে পারলাম কি যে আমার আসলে লাগেজটা আমি রেখে আসছি হচ্ছে ইন্টারন্যাশনাল টার্মিনালে, আর এই উনো টার্মিনালটা হচ্ছে একটা ডোমেস্টিক টার্মিনাল, মানে ইটস এ ডিফারেন্ট টার্মিনাল। তো আমার হাতে হচ্ছে অপশন হচ্ছে দুইটা, এক হচ্ছে ব্যাগ ছাড়া ফ্লাই করে চলে যাওয়া, আর একটা হচ্ছে ব্যাগ নিয়ে ফ্লাইটটা মিস করা। সো এইটুকুই আর কি, গল্পটা থাকুক। পরে কি গল্পটা এইটুকুই থাকুক নাকি? মানে এটা কি আপনি কি বলে ভাবতেছেন যে আপনার সাথে এয়ারপোর্টের আবার একটা সিকুয়েল করবো, সেখানেই গল্প শেষ করবেন? হতে পারে, দেখা যাক। মানে পরে কি? আচ্ছা, পরে যেটা হয়েছে সেটা হচ্ছে ফ্লাইটটা ডিলাইড হয়েছিল। তো আমি হচ্ছে, কারণ আমার ব্যাগের ভিতরে তো আমার পাসপোর্টও, এবং আমি আসলে সাধারণত পাসপোর্টগুলো ওই ব্যাগের ভিতরেই রেখে দিই, যদিও এটা অনেকে অনেকভাবেই করে। তো ব্যাগটা নিয়ে আমি যখন আবার ওই টার্মিনালটাতে আসলাম, আসার পরেও এটাও হচ্ছে একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে যে কোথাও কোনো ডিসপ্লে নাই। যে ডিসপ্লেতে আমাদের তো সাধারণত দেখা যায় যে ডিসপ্লেতে বলে যে অমুক গেট থেকে আসলে ছাড়বে, তো আসলে ম্যানুয়ালি ডেকে নিয়ে যাচ্ছে সবাইকে, আর সব তো আসলে স্প্যানিশ ভাষায় বলছে, তো বোঝার আসলে কোনো বিন্দুমাত্র উপায় নেই। তো যেটাই হয় সেটাই হলো যে যখনই কোনো একজন এসে একটা অ্যানাউন্সমেন্ট দেয়, আর মেক্সিকানরাও কিন্তু আমাদের মতোই খুব মানে ইনডিসিপ্লিন টাইপের, মানে একদম এক জায়গায় সবাই হচ্ছে জমা হয়ে বসে আছে। তো যখনই কোনো কেউ এসে হচ্ছে ডাক দেয় একটা, যে অমুক একটা ফ্লাইট হবে, তখন ওরা সব দৌড়ায় গেটের সামনে যায়, আমিও গেটের সামনে যেয়ে বোঝার চেষ্টা করি যে এই প্লেনটা আসলে কোথায় যাবে। তো ফ্লাইটটা ডিলেট ছিল, শেষ পর্যন্ত উঠতে পারছিলাম আর কি, এই আর কি। আচ্ছা, মেক্সিকো দিয়ে শুরু যেহেতু করলামই, তো মেক্সিকোর ইয়েতে তাহলে আমেরিকার ইয়েতেও যাই। আমেরিকায় আপনি এখনও পর্যন্ত মানে কোন কোন এয়ারপোর্টে করা হয়েছে, যাওয়া হয়েছে? ইউএসএতে আসলে আমি প্রায় 5 সপ্তাহ ছিলাম। আমি একদম ইস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত অসংখ্য সিটিতে গিয়েছি। সো আমি ঠিক যদি একটু দেখি, একটু রিকল করার চেষ্টা করি। আমি, আপনার লিস্ট আছে তো, লিস্ট দেখে বলেন। ও আচ্ছা, লিস্ট দেখে বলার স্কোপ আছে? হ্যাঁ, কেন? এটা তো বিসিএস ভাইবা না? আচ্ছা, ঠিক আছে, দ্যাটস ইভেন বেটার। সো আমি হচ্ছে মেক্সিকোতে কোন কোন এয়ারপোর্টে গেলাম, একটা হচ্ছে ইউএসএরটা বলেন। সরি, ইউএসএরটাতে, হ্যাঁ। সো আমি হচ্ছে ওয়াশিংটন ডিসির এয়ারপোর্টে গিয়েছিলাম, তারপরে ডালাস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, রিগান ন্যাশনাল এয়ারপোর্ট, পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সিয়াটল তাকোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, জ্যাকসন হোল এয়ারপোর্ট, ফিনিক্স স্কাই হারবার এয়ারপোর্ট, ফ্ল্যাগস্টাফ পুলিয়াম এয়ারপোর্ট, ডেনভার এয়ারপোর্ট, সল্টলেক সিটি এয়ারপোর্ট, সান ফ্রান্সিসকো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো 1 2 3 4 5 6 7 8 9 10টা মতো এয়ারপোর্টে গিয়েছি আসলে মনে হচ্ছে। আচ্ছা, এই যে এয়ারপোর্টগুলোতে গেছেন আপনি, তো ওই শহরগুলোতে নিশ্চয়ই থাকাও পড়ছে। হ্যাঁ হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আমার যে জিনিসটা বোঝার, যে যেহেতু একই দেশ কিন্তু শহর আলাদা, ফলে এই এক শহর থেকে আর এক শহরের যে পার্থক্য, এই পার্থক্য বোঝার ক্ষেত্রে কি এয়ারপোর্টও ম্যাটার করে? মানে এয়ারপোর্ট দিয়ে কি ওই শহরের ক্যারেক্টার বোঝা যায়? এটা আপনার, আমি বলবো যে 80% ক্ষেত্রেই আসলে বোঝা যায়। যেসব আসলে এয়ারপোর্ট আসলে বিজি সিটিতে আছে, সেই সব এয়ারপোর্টগুলো খুব বিজি থাকে, আর যেসব এয়ারপোর্টগুলো খুব ছোট শহরে থাকে সেগুলো অনেক রিল্যাক্স থাকে। যেমন হলো, আমি হচ্ছে ইতে গিয়েছিলাম, আপনার গ্লেশিয়ার ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। এটা হচ্ছে মন্টানা নামে একটা স্টেট। তো মন্টানা হচ্ছে মানে ন্যাচারালি একটা বিউটিফুল স্টেট আর কি, একদম পাহাড় দিয়ে ঘেরা। তো সেখানে যে এয়ারপোর্টটা ছিল, সেই এয়ারপোর্টের একেবারে চারিদিকে খুব সুন্দর পাহাড় দিয়ে ঘেরা, এবং আপনার ল্যান্ড করার পরে আপনার আসলে মনেই হবে না যে আপনি আসলে আমেরিকান কোনো একটা এয়ারপোর্টে আছেন। কারণ আমেরিকা শুনলে আমার মনে হয় যে সব কিছু একটা বড় বড়, আমেরিকানদের কিন্তু মানে ইটস এ বিগ আমেরিকান ড্রিম, যেটা বলে যে বড় গাড়ি থাকবে, বড় বাড়ি থাকবে, কিন্তু এটা একটা খুব ছোট এয়ারপোর্ট, খুব ছিমছাম এয়ারপোর্ট। এয়ারপোর্টের বাইরেও কোনো লোকজন নাই। তারপরে হচ্ছে যে সাধারণত আমরা কি এক্সপেক্ট করি, যে একটা এয়ারপোর্টে নামার পরে আমরা আইদার একটা ট্রেনে করে অথবা বাসে করে শহরের বিভিন্ন জায়গায় যাব, কিন্তু এখানে দেখলাম যে আপনার শহরে যাওয়ার জন্য সেই অর্থে কোনো বাসও নাই। সো ইট মানে ভ্যারিড এ লট বিটুইন টাউন টু টাউন আর সিটি টু সিটি। ওকে, বাংলাদেশিরা তো সবচেয়ে বেশি কিসে যায়? মানে নিউ ইয়র্ক সিটিতেই তো যায় নাকি ওয়াশিংটন ডিসিতে যায়? না, আমার মানে নিউ ইয়র্কেই যায়। হ্যাঁ, আপনি তো ওটাই গেছেন না? আমি নিউ ইয়র্কে গেছি। আচ্ছা, তো নর্মালি যেটা হয় যে যেখানে বাঙালি বেশি যায় সেই এলাকাটা নিয়েই নাকি নানা ধরনের কথা শোনা যায়, বা সেটাকে এক ধরনের একটু ডাউনগ্রেড করার প্রবণতা আছে। তো
নিউ ইয়র্কে যেহেতু বাংলাদেশে বেশি যায়, তাহলে নিউ ইয়র্কের এয়ারপোর্ট কি ওয়াশিংটন ডিসি বা সান ফ্রান্সিসকো এর চাইতে একটু আলাদা নাকি, মানে বাংলাদেশি কোনো প্রভাব কি নিউ ইয়র্কের এয়ারপোর্টে? আচ্ছা, এইটা সম্পর্কে আমি খুব ভালো বলতে পারবো না, কারণ হলো আমি নিউ ইয়র্কের এয়ারপোর্টে আসলে অন্য একটা স্টেট থেকে ল্যান্ড করে বের হয়ে চলে গেছি, কিন্তু আবার হচ্ছে আপনার মানে আমি আসলে নিউ ইয়র্কের এয়ারপোর্ট দিয়ে ঢুকিনি, মানে বের হয়েছি। তো যখন আসলে কোনো এয়ারপোর্টে থেকে কেউ বের হয়ে যায় তখন আসলে খুব বেশি কিছু বোঝা যায় না, কারণ বের হওয়ার প্রসেসটা তো খুব স্মুথ থাকে। কিন্তু যেটা আসলে হয়েছে সেটা হচ্ছে যে আমি ইউএসএতে আসলে তিনবার ঢুকেছি আর কি একটা সিঙ্গেল ট্রিপে। প্রথমে হচ্ছে ওয়াশিংটন ডিসি দিয়ে ঢুকলাম, এরপরে হচ্ছে আবার হলো সিয়াটল দিয়ে ঢুকলাম, এবং থার্ড টাইম হচ্ছে আমি নিউ ইয়র্ক দিয়ে ঢুকলাম। আমার কাছে মনে হয়েছে যে নিউ ইয়র্কের যে ইমিগ্রেশন অফিসার ছিলেন তিনি অনেক বেশি স্ট্রিক্ট এবং অনেক বেশি স্কেপটিক্যাল। সো এটার পিছনে একটা কারণ হতে পারে যে হয়তো অনেক বেশি ইমিগ্র্যান্ট অথবা মানে নন আমেরিকান হচ্ছে নিউ ইয়র্ক এয়ারপোর্ট দিয়ে ঢোকে। যেমন আমি হচ্ছে সিয়াটল এয়ারপোর্টটা, কিন্তু সিয়াটল কিন্তু একদম আপনার ইউএসের ওয়েস্টের দিকে। তো সিয়াটল এয়ারপোর্টে যখন আমি ইমিগ্রেশন অফিসারের সাথে মিট করলাম, মানে এত ফ্রেন্ডলি ছিল, মানে চিন্তাও করা যায় না। ফ্রেন্ডলি বলতে ইউএসএতে একটা নিয়ম আছে যে আপনি যখন ইউএসএতে ঢুকবেন তখন একটা আপনাকে অ্যাড্রেস দিতে হয়, যে অ্যাড্রেসটা তারা আসলে এটা ম্যান্ডেটরি যে আপনাকে ইমিগ্রেশন অফিসারকে একটা অ্যাড্রেস বলতে হবে, ওটা ইনপুট করে রাখে। তো আমি হচ্ছে যখন জিজ্ঞেস করলো যে হোয়ার আর ইউ স্টেইং, তো আমার হচ্ছে একটা ইউনিভার্সিটির একটা জুনিয়রের বাসায় থাকার কথা ছিল, তো সে হচ্ছে আমাকে পাঠিয়েছে, তো আমি এটা খুঁজে পাচ্ছিলাম না। তখন সে বললো কি যে তুমি এত নার্ভাস হচ্ছ কেন, তোমার নার্ভাস হওয়ার কিছু নাই, তুমি টেক ইউর টাইম অ্যান্ড জাস্ট সার্চ ফর দ্য অ্যাড্রেস অ্যান্ড গিভ ইট টু মি ওয়ান্স ইউ আর রেডি। সো মানে এটা খুবই মানে সারপ্রাইজিং যে এত ভালো ব্যবহার করলো। কিন্তু নিউ ইয়র্কের ইমিগ্রেশন অফিসার বেশ স্ট্রিক্ট ছিল, আমাকে প্রায় 5-10 মিনিট ধরে প্রশ্ন করেছে। সেইং সো আমি আসলে কোনো একটা এয়ারপোর্টে যাওয়ার আগে এয়ারপোর্টে একটা রিভিউ এবং এক্সপিরিয়েন্সও দেখি। তো সবাই আসলে নিউ ইয়র্ক এয়ারপোর্টটাকে খুব বাজেভাবে রেট করে, যেটা আপনার অনেকক্ষণ ওয়েট করতে হয় না এভরিথিং। আচ্ছা, ইয়েতে মানে ডোমেস্টিক ফ্লাইটেও কি ইমিগ্রেশন ফেস করতে হয় নাকি নন আমেরিকান? না, ডোমেস্টিক ফ্লাইটে ইমিগ্রেশন ফেস করতে হয় না, কিন্তু ডোমেস্টিক ফ্লাইটে আপনার কিছু স্ট্যান্ডার্ড জিনিস আছে। সেটা হলো যে আপনাকে সিকিউরিটি পার হতে হয়, এবং এই সিকিউরিটিটা অনেক ক্ষেত্রে অনেক স্ট্রিক্ট থাকে, এবং অনেক ক্ষেত্রে এটা স্লো ডাউন করে দেয়। সো আমি তো আপনি তো জানেন যে আমি আসলে খুব ওয়েল ট্রাভেলড, অনেকগুলো দেশে গিয়েছি। সো ইউএসএতে যেই আমার প্রথমবারের মতো একটা ফ্লাইট মিস হয়ে গেছিলো, ঠিক আছে। সো এটার পিছনে একটা বড় কারণ ছিল, দুইটা কারণ ছিল। একটা হলো যে আমি আর আমার বোন হচ্ছে ট্রাভেল করছিলাম, ওই মানে মন্টানাতেই ছিলাম। তো মন্টানাতে যেহেতু এটা হচ্ছে আপনার একটা খুবই ন্যাচারালি বিউটিফুল জায়গা, অনেক মানুষজন এসে থাকে, ইটস এ টুরিস্টিক স্পট আপনি বলতে পারেন। তো এলাকাগুলা প্রচণ্ড রকমের এক্সপেন্সিভ হোটেলগুলো। তো আমি খুঁজে বের করে একটা এয়ারবিএনবিতে একটা থাকার জায়গা বের করলাম, যেই জায়গাটা খুবই ইন্টারেস্টিং। সেটা হলো যে এটা কোনো এয়ারবিএনবিতে কি হয়, একটা বাসার একটা রুম হচ্ছে ভাড়া দেয়, কিন্তু এটা হলো যে আপনারা হয়তো মুভি টুভিতে দেখেছেন যে ক্যারাভান ভ্যান টাইপের পাওয়া যায়, অথবা একটা আরভি গাড়ি থাকে, যে একটা গাড়ির ভেতরেই মানুষজন একটা গাড়ি নিয়ে বের হয়ে পড়ে, ওই গাড়িতে করেই ট্রাভেল করে। তো এটা হচ্ছে কোনো একটা মানুষের একটা গাড়ি ছিল এরকম, তো সেই গাড়িটা আসলে পরিত্যক্ত হয়ে গেছে, গাড়িটা আর ইউজ করা যায় না। তো সেই গাড়ির ভিতরেই কোনো মতো একটা খাট পেতে হচ্ছে এটা ভাড়া দিয়ে দিয়েছে। তো যেহেতু জায়গাটা আসলে অনেক এক্সপেন্সিভ, এবং আপনার থাকার জায়গার আসলে আমাদের মতো লোকজনও যায় যারা আসলে কম টাকায় থাকতে চায়, তো সে হচ্ছে ওই আমি আসলে একটা ভেহিকলের ভেতরে খুব কাচুমাচু হয়ে ঢুকেছিলাম। এটাও আরেকটা আপনাকে ইন্টারেস্টিং কাহিনী বলি এটার সাথে। আচ্ছা, আমি ছিলাম হচ্ছে আমার ফ্লাইট মিস হয়ে গেছিলো, এটা কেন মিস হয়ে গেছিলো সেটা একটু পরে বলি, কিন্তু তার আগে আপনাকে বললাম না যে ওই এয়ারপোর্ট থেকে বের হয়ে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন পাওয়া যায় না। তো এয়ারবিএনবিতে আমি হচ্ছে ওই ভাড়া করলাম, ওই ক্যারাভানটা ভাড়া করলাম, পরিত্যক্ত ক্যারাভান। তো আমি একটা মেসেজ দিলাম ওকে যে তোমার ওইখানে যাওয়ার জন্য তো আমি কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন দেখতে পাচ্ছি না, তো তুমি কি আমাকে সাজেশন দিতে পারবা কিনা যে আমি কীভাবে তোমার ওই জায়গাটাতে পৌঁছাতে পারি। তো বলে যে আমি তোমাকে পিক করব, কোনো সমস্যা নাই। তো এয়ারবিএনবিতে যেটা হয় সেটা হলো যে আপনার একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কমিউনিকেশন করতে হয়। তো আমি তো ওকে চিনিও না, দেখিও নাই, কোনো দিন কথাও হয় নাই। তো আমি বললাম যে ওকে তুমি আসো। তো ল্যান্ড করার পরে হচ্ছে ওয়েট করছি। তো হঠাৎ করে দেখি
যে একটা লোক, যেই লোকের আসলে একটা গেঞ্জি পরে আছে, গেঞ্জি ভর্তি হচ্ছে আপনার রং, ওই যে দেয়াল রং করার রং হচ্ছে, মাথায় হচ্ছে একটা ছেঁড়া ক্যাপ, মানে প্যান্ট ছেঁড়া। সে বললো কি সে এসে এদিক ওদিক করছে। সো বুঝলাম যে সে আমাকে নিতে আসছে। তো বললাম যে হাই, ওর নাম হচ্ছে লাইফ ছিল, হাই লাইফ। তো বললো হ্যাঁ আমি চলে আসছি, চলো। মানে ওর নাম লাইফ? ওর নাম হচ্ছে লাইফ, হ্যাঁ। নামটা সুন্দর, নামটা সুন্দর, হ্যাঁ। তো ওমা, সে যে গাড়িটা নিয়ে আসছে, সেই গাড়িটা, সে একটা খুবই মানে আলট্রা পুয়ার একটা মানুষ। সে যে গাড়িটা নিয়ে আসছে, সেই গাড়িটাতে কোনো মতে সে বসলো, পাশে ড্রাইভারের পাশে কি একটা সিট থাকে না, সেখানে কোনো ড্রাইভিং সিট নেই, এটা কাঠের চেয়ার পেতে রাখছে, আর পেছনটা হচ্ছে পুরো খোলা। তো আমি যে সেই কাঠের চেয়ারের উপরে বসলাম, বসার, আর আমার বোন যে হচ্ছে পেছনে ওই মেঝেতে বসে পড়লো। তো তারপরে সে চালাতে চালাতে নিয়ে গেল তার আর কি ওই ক্যারাভানের এখানে। তো নিয়ে যাওয়ার পরে তার সাথে কথা টথা বলে বুঝলাম যে সে হচ্ছে আসলে ওই প্রপার্টিটা কেউ একজন ওন করে, সেই প্রপার্টিটা ওর উপরে দায়িত্ব দিয়ে রাখছে। সে হচ্ছে একটা কাঠমিস্ত্রি, কাঠের কাজ করে একদম, মানে সারাদিন হচ্ছে ট্রাম্প জিন্দাবাদ, ট্রাম্প জিন্দাবাদ করতেছে, আর হচ্ছে ডেমোক্র্যাটদের গালাগালি দিচ্ছে, আর বলে যে আমি কিন্তু মানে শরীর টরীর খারাপ হলে আমি ওষুধ টষুধ ভ্যাকসিন ট্যাকসিন এগুলো নেই না, আমি হচ্ছে ভেটের কাছে যাই, মানে যে গরু ছাগল যারা চিকিৎসা করে তাদের কাছে যাই, তারা হচ্ছে ট্রিটমেন্ট দেয়। সো এই রকমের একটা পাগলাটে লোকের সাথে হচ্ছে আমি 2 দিন ছিলাম। মানে সে হচ্ছে সবই হচ্ছে কনস্পিরেসি। আমাদের হচ্ছে গ্রামের যেরকম মানুষজনের যে বিভিন্ন কনস্পিরেসি থিওরি নিয়ে আসে, তো বাংলাদেশের গ্রাম আর ইউএসএর গ্রামের মধ্যে কোনো পার্থক্য পেলাম না। ওইখানেও একটা গ্রামের লোকই করলাম কনস্পিরেসি থিওরি। ফ্লাইটটা কীভাবে মিস করলাম এটা একটু বলি। সেটা হচ্ছে যে ওইখানে তো আপনার পয়সা নাই, তো খাওয়ারও কষ্ট। তো কোনো একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে দেখলাম যে সবচেয়ে সস্তায় অনেক কিছু পাওয়া যায় হচ্ছে আঙুর, প্রায় আপনার 500 গ্রাম অথবা 1 কেজি আঙুর, এরকম খুব অল্প কিছু ডলার দিয়ে কিনছি। তো 2 দিনে তো সেই আঙুর খেয়ে আর শেষ হয় নাই, বুঝতে পারছেন। তো আমার ফ্লাইটের সময় হয়ে গেছে, ওই ছেলেটা আমাকে করবে। তো লাস্টবারের মতো ফ্রিজটা একটু চেক করলাম যে কিছু আছে কি না। তো দেখলাম যে ফ্রিজের ভিতরে কিছু আঙুর আছে। তো ভাবলাম যে একটু খেয়ে ফেলি। তো এটা খেতে 3-4 মিনিট সময় দেরি হলো। পরে যখন এয়ারপোর্টে যে পৌঁছাইছি তখন দেখি যে এত কনজাস্টেড সিকিউরিটির লাইন, যে লাইনটা মুভি করছে না। সো শুধু আমি না, প্রায় 3-4 জন মতো আর কি ফ্লাইটটা মিস করেছিল। সো এইখানেও একটা খুব ভালো শিক্ষা আছে, সেটা হচ্ছে যে 3-4 জন যে আসলে ফ্লাইটটা মিস করলো, তারা যখন ওই কাউন্টারে গেল, যাওয়ার পরে ওরা বললো যে ফ্লাইট তো ছেড়ে দিয়ে চলে গেছে। তো এর ভিতরে 2 জন খুব চটপাট করলো যে আমাদের দেখে এরকম ফ্লাইট চলে গেল, এটা সিকিউরিটিরই। তো যারা আসলে এখানে ডিউটিতে ছিলেন আর কি এয়ারলাইন্সের, তাদের সাথে অনেক বাজে ব্যবহার করছে। তো ওদেরকে দেখলাম যে আর কি আর ফ্লাইট কোনো একটা রিস্কেডিউল করে দিল না, অনেক ঘোরালো। তো আমি আর আমার সাথে আরেকজন লোক ছিল, আমরা খুব নরম সরম হয়ে খুব রিকোয়েস্ট করলাম, আমাদেরকে ফ্রি অফ কস্ট হচ্ছে আরেকটা ফ্লাইট বুক করে দিল। সো দ্যাট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স ফর মি আর কি। আর এখানে আরও একটা মজার ব্যাপার একটু অ্যাড করি, সেটা হলো যে আমার যাওয়ার কথা ছিল আসলে ওই সময় একটা ফ্লাইটে, যেই একটা শহরে। তো ফ্লাইটটা মিস হওয়ার পরে দেখলাম যে ওই শহরে আমার নেক্সট ফ্লাইট হচ্ছে প্রায় 7-8 ঘন্টা অথবা 12 ঘন্টা পরে। তো তখন আমরা হচ্ছে বললাম যে আর কি অল্টারনেট আছে। তো যেহেতু আমাদের আসলে প্ল্যানটা অনেক ফ্লেক্সিবল ছিল, এই জন্য আমরা যেই শহরে যাওয়ার কথা ছিল, মানে আমাদের সিয়াটলে যাওয়ার কথা ছিল, আমরা সিয়াটলে না যেয়ে আপনার ওরেগনে চলে গেছি, পোর্টল্যান্ডে। সো একটা ডিফারেন্ট শহরে চলে গেছিলাম, এই আর কি। তো ফ্লাইট মিসের ফলে আমার যে প্ল্যান সিটি ছিল অন্য সিটিতে। ওকে, আমেরিকার থেকে এবার যদি আমরা ইউরোপে ঢুকি, আপনি ইউরোপে কোন কোন দেশে গেছেন? হ্যাঁ, ইউরোপে আমি অসংখ্য দেশে গেছি। সো এবং অসংখ্যবার, প্রায় 8-9 বার আমি ইউরোপে গেছি। সেই লিস্ট কি এখানে লেখা আছে নাকি এমনি লিস্ট ছাড়াই বলতে পারবেন? মানে দেশের নাম নাকি এয়ারপোর্টের নাম? দেশ বললে তখন তো এয়ারপোর্ট এমনি আসবে। ও আচ্ছা, আমি একটু ট্রাই করে দেখতে পারি। আমি হচ্ছে আপনার নর্ডিকের ভিতরে সুইডেন, নরওয়ে, ডেনমার্কে গেছি। তারপরে ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, ইটালিতে আমি অনেকবার গেছি। স্লোভেনিয়া, হাঙ্গেরি, তারপরে নেদারল্যান্ডস, গ্রিস, স্পেন, পর্তুগালে জানা? হ্যাঁ স্পেন, কিন্তু পর্তুগালে যাইনি। স্পেন, হ্যাঁ। সো মানে অলমোস্ট আই ট্রাভেল। আচ্ছা, আমার নিজের ইন্টারেস্ট আছে হচ্ছে ইটালি, পর্তুগাল, ফ্রান্স, ডেনমার্ক, এইসব দেশের ব্যাপারে। তো আমাকে তাহলে আপনি কথা বলেন, মানে ইটালির এয়ারপোর্টের ব্যাপারে বলেন। মানে
যখন ওই করোনা আসতেছিল তখন ইটালি যেরকম খুব বাজে অবস্থা ছিল, তখন পড়তেছিলাম যে ইটালিয়ানরা নাকি বাঙালিদের মতোই খুব আড্ডাবাজ এবং খুব সোশ্যাল লাইফ মেনটেন করে, যে কারণে ওখানে করোনার এত বাজে অবস্থা। আচ্ছা আচ্ছা। সো ইটালিতে যেহেতু আপনি অনেকবার গেছেন, ইটালির এয়ারপোর্টগুলোর ব্যাপার বলেন, বা ইটালির এয়ারপোর্টের সাথে ফ্রান্সের এয়ারপোর্টের কোনো পার্থক্য পাইলে সেটা। আচ্ছা আচ্ছা, ওকে। সো একটা আমি একটু বেসিক মিস্টেকের কথা একটু বলি। আমি হচ্ছে মানে স্বভাবতই তো কোনো একটা দেশে যাওয়ার আগে একটু পড়াশোনা করা হয়। তো ইটালিতে আপনার যাওয়ার আগে আমি যেটা আসলে পড়েছিলাম যে ইটালি ও গ্রিসেও গিয়েছি। সো গ্রিস আর ইটালির ইকোনমি হচ্ছে কম্পারেটিভলি উইকার কম্পেয়ার টু আদার ইউরোপিয়ান কান্ট্রিজ। কিন্তু ফার্স্ট অফ অল ইটালিতে যে আমার সেটা মনে হয়নি যে ইটালির ইকোনমি উইকার। ওদের কিন্তু পার ক্যাপিটা ইনকাম এবং এগুলো হয়তো একটু কম্পারেটিভলি কম। কিন্তু মানে ইটালিয়ানদের যেটা সেটা হচ্ছে যে হয়তো আপনারা জানেন ওরা অনেক বেশি রিল্যাক্সড এবং অনেক বেশি রিল্যাক্সড ইন আ সেন্স যে ধরেন আপনি যদি কখনো নরওয়েতে কিছুদিন থাকার পরে যদি আপনি ইটালিতে আসেন, তাহলে আপনার প্রথম যেই শকটা আপনি খাবেন সেটা হলো যে নরওয়েতে ঠিক যখন আপনি রাস্তা পার হবেন তখন যে গ্রিন লাইট যখন জ্বলবে ঠিক তখনই আপনি পার হতে পারবেন, আর রেড লাইট জ্বললে আপনি পার হতে পারবেন না। কারণ হচ্ছে গাড়ি আপনার যখন পেডিস্ট্রিয়ানের যখন গ্রিন লাইট এবং গাড়ির যখন রেড লাইট, গাড়িটা থেমে যাবে। তো এইটা আপনি ফলো করতে করতে যেটা হয়ে যেত সেটা হচ্ছে যে এরকম ফোন টিপতে জাস্ট এরকম করে দেখতে যেতাম যে গ্রিন আছে, আমি রাস্তা পার হয়ে চলে গেলাম, ডানে বাই কিন্তু তখন তাকানোর প্রয়োজন ছিল না। কিন্তু ইটালিতে যে আপনার হচ্ছে এইটা করতে যেয়ে প্রায় গাড়ির নিচে যাওয়া পড়তে গেছিলাম আর কি অলমোস্ট। তো ইটালির এয়ারপোর্টও আপনার ইকুয়ালি বিগ, কিন্তু ওদের সার্ভিস অনেক স্লো মনে হচ্ছে আমার কাছে। লাগেজ আসতে অনেক সময় লাগে, একদম মানে বাংলাদেশে যেরকম লাগেজ আসে এরকম অনেক সময় লাগে। আর আমার মনে হয় যে ইটালিতে প্রচুর ইল্লিগাল ইমিগ্রেন্ট যায়। সো ইটালির ইমিগ্রেশনও আমার জন্য বেশ ডিফিকাল্ট ছিল। বিশেষ করে ধরেন আপনি একটা দেশে ঢুকছেন, এটাতে কোনো সমস্যা নেই, কিন্তু একটা দেশ থেকে যখন একটা দেশে ঢুকছেন তখনই তো আসলে মেইন সমস্যা। বের হয়ে যাওয়ার সময় তো আর সেরকম কেয়ার করে না। কিন্তু আমি যখন ভেনিস এয়ারপোর্ট থেকে আসলে বের হয়ে যাচ্ছিলাম তখন আমাকে বেশ অনেক প্রশ্ন করেছে। তো এই প্রসঙ্গে যখন কথাটা আসলো তখন আরেকটা জিনিস বলি, সেটা হলো যে ভেনিস এয়ারপোর্টটা অনেক সুন্দর, বিশেষ করে ল্যান্ডিং। সো আপনি আমাকে ল্যান্ডিং নিয়ে প্রশ্ন করতে পারেন। সো এটা হচ্ছে আমার জন্য মানে প্লেনে যখন আমি ট্রাভেল করি আমি চেষ্টা করি সাধারণত উইন্ডো সিটটা নেওয়ার জন্য, কারণ প্লেনটা যখন উড়ে আপনার মেঘের ভিতরে ঢুকে যায় তখন তো কিছু ঢোকা যায় না। কিন্তু আমার কাছে আসলে একটা মেজর অ্যাট্রাকশন হলো ল্যান্ডিংয়ের সময় একটা শহরকে দেখতে পারাটা। এই কারণ হচ্ছে একদম আমি বলি যে একটা $1 মিলিয়ন ভিউ পাওয়া যায়, কারণ পুরো জিনিসটা আমি দেখতে পাচ্ছি। আর আপনি ফ্রান্সের এয়ারপোর্টের সাথে যে তুলনা করতে বললেন, সো প্যারিসের যে এয়ারপোর্টটা ওটা হচ্ছে আমি একটু ফ্রেঞ্চ ভাষায় বলার চেষ্টা করি, ওরা বলে শডিগল, মানে চার্লস ডি গল, ওদের যে একজন রাজা ছিল তার নামে। এটা হচ্ছে আমার দেখা পৃথিবীর মনে হয় অন্যতম বড় এয়ারপোর্টগুলোর ভিতরে একটা। মানে এখানে আপনার হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে সেই এয়ারপোর্টের আমার মানে গেটে পৌঁছাতে যে আমার প্যান খুলে যায় অবস্থা এরকম। অনেক অনেক বড় এয়ারপোর্ট, এবং প্যারিস ইজ সামথিং আর কি। এটা মানে ইটস এ গ্র্যান্ড সিটি। সো আমার কাছে পৃথিবীর 2টা শহরকে মনে হয়েছে যে একদম লিভিং মিউজিয়াম। একটা হলো প্যারিস, আর একটা হচ্ছে ইজিপ্টের লুক্সর নামে একটা শহর আছে। ইটস এ মিউজিয়াম, ইটস জাস্ট লাইক এ মিউজিয়াম। ওকে, আপনি কেবল যেটা বললেন ল্যান্ডিংয়ের ব্যাপারটাই, আমি আপনার মতো, আপনি তো এখন মনে হয় 212টা ফ্লাইট করছেন, আমি মনে হয় সব মিলে 6-7টা। ফলে আপনার ওই ব্যাপকতা ধরার মতো এলেম আমার এখনও হয় নাই। বাট আমি যেটা বুঝতে চাইতেছি যে ল্যান্ডিংয়ের সাথে মানে এক দেশ থেকে আর এক দেশের যখন ল্যান্ডিং হয় প্লেনের, এই ল্যান্ডিং দিয়ে আসলে পার্থক্যটা কীভাবে করা যায়, বা আপনি কি বুঝেন তখন? মানে জাস্ট ওই দেশ শহরের ভিউ, এর বাইরে আর কি বোঝার আছে? আপনি যখন ঢাকাতে আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিই। ধরেন আপনি যখন ঢাকাতে রাতের বেলা ল্যান্ড করবেন তখন আপনি দেখবেন যে টিম 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 করে আলো জ্বলছে, মনে হচ্ছে যে হারিকেন জ্বালা রাখছে কেউ আর কি। এর খেয়াল করেন এরপরের বার যখন আমি করছি, আমি যখন মুম্বাই থেকে আসতেছিলাম করছি, তো তখন মনে হয় যে একদম টিম 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 করে আলো জ্বলছে। কিন্তু আপনি যদি একটা কোনো খুব খুব চাকচিক্যময় একটা শহরে যান, যেমন ধরেন আপনি একটা দোহাতে ল্যান্ড করলেন অথবা মাস্কটে ল্যান্ড করলেন, দেখবেন যে একেবারে কি মানে ইটস গ্লোরিয়াস অ্যান্ড মানে ইটস গ্লোয়িং টাইপের আর কি জিনিসপত্র।
ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনি যদি মানে এটা হয়তো একটু খেয়াল করতে পারেন, সেটা হলো যে আমার কাছে এই ল্যান্ড করার সময় আরেকটা জিনিস খুব প্রতীয়মান হয়েছে, এটা কি আপনি জানেন কি না অথবা আপনার মাথায় কখনো আসছে কি না, যেই সব দেশ আসলে অনেক বেশি রিচ আমার কাছে মনে হয়েছে সেই সব দেশের এই মেজর সিটিগুলো সবসময় সমুদ্রের পাশে হয়। সো এইটা হচ্ছে আমার আরেকটা খুব ক্লোজ অবজারভেশন, যে এবং সাধারণত ক্যাপিটালটা সমুদ্রের পাশে হয়। এটা একটু খেয়াল করে দেখেন আপনার। তো যত জায়গায় আমি খুব অ্যাডভান্স কান্ট্রি অথবা রিচ কান্ট্রিতে ল্যান্ড করেছি সবই হচ্ছে আমার সমুদ্র ঘেঁষে ল্যান্ড করিয়েছে আর কি, ঠিক আছে। আর তো প্যারিস কি সমুদ্রের পাশে? না, প্যারিস সমুদ্রের পাশে না। তাহলে তো আপনার থিওরি শুরুতেই হয়ে গেল। তাহলে আমরা করি আসি, ধরেন আপনার হংকং, সিঙ্গাপুর, ইস্তানবুল মানে টার্কি, মানে অসংখ্য দেশ বলতে পারবো, ইভেন নিউ ইয়র্ক মানে ইউএসএ, ঠিক আছে। সো একদম সমুদ্র ঘেঁষে সব। আচ্ছা, ওকে, ঠিক আছে। মানে ল্যান্ডিংয়ের বিষয়টা আরেকটু বোঝার চেষ্টা করি। মানে আপনার ল্যান্ডিংয়ের আপনি এখন যেটা বললেন সেটা তো আপনি ইটা বলেন, মানে ওভারভিউ বললেন, বাট আপনি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স করছেন ল্যান্ডিংয়ের সময়, এরকম কিছু এক্সপিরিয়েন্স বলেন তাহলে। আচ্ছা, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমি কয়েকটা বলতে পারি। একটা হলো যে আমি হচ্ছে ঘুমাচ্ছিলাম। সো এই আরেকটা জিনিস হলো যে মানে ল্যান্ডিংয়ের সময়টা এবং টেক অফের সময়টা আমার মনে হয় আমি এটা নিয়ে একটু পড়াশোনা করা উচিত। সেটা হচ্ছে আমার মনে হয় যে অক্সিজেনের একটু ঘাটতি হয়, আমার একটু ঘুম ঘুম চলে আসে। সেটা একটু আমি ভেরিফাই করে দেখব। তো এরকম একবার হচ্ছে হংকংয়ে যাচ্ছি। তো হংকংয়ে আপনার ল্যান্ড করার আগ মুহূর্তে একটু ঝিমুনি মতো আসছে। তো হঠাৎ করে চোখটা খুলে আমি একদম চিল্লায় উঠছি, কারণ আমার মনে হচ্ছে যে প্লেনটা একেবারে সমুদ্রের ভিতরে পড়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমি চিল্লায় উঠছি যে মানে উই আর ক্র্যাশ ল্যান্ডিং। তো একদম সমুদ্রে পড়ে যাচ্ছে, আমি একদম মানে 2 সেকেন্ড আগে পর্যন্ত শিওর ছিলাম, ঠিক 2 সেকেন্ড পরেই হচ্ছে আপনার একদম রানওয়ে টাচ করলো। সো এইটার হচ্ছে এমনভাবে এয়ারপোর্টটা বানানো যে একদম পুরাটা সময় পর্যন্ত আপনার মনে হবে যে আপনি সমুদ্রের ভেতরে ল্যান্ড করছেন, কিন্তু একদম লাস্ট মোমেন্টে যখন আপনি যদি না জেনে থাকেন তাহলে লাস্ট মোমেন্টে দেখবেন যে আপনার হচ্ছে টাচ করে ফেলছে। আচ্ছা, আরও একটা ল্যান্ডিং হচ্ছে আমার কাছে খুব মানে স্মরণীয় ল্যান্ডিং, আসলে অনেক ল্যান্ডিংই স্মরণীয়। আরেকটা বলি, এটা হলো যে ভুটানের যে আসলে পারো এয়ারপোর্টটা আছে, তো এই পারো এয়ারপোর্টটা হচ্ছে একটা ভ্যালির ভেতরে। সো ভ্যালি হচ্ছে হয়তো আপনারা যারা অডিয়েন্স আছে হয়তো অনেকেই জানেন না, সেটা হলো যে চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা এবং আপনার রানওয়েটা হচ্ছে সেই পাহাড়ের মাঝখানে একটা বোল শেপড একটা জায়গায়। তো সাধারণত আপনার প্লেনগুলো যখন ল্যান্ড করে তখন হচ্ছে রাডারের সাহায্যে আসলে পাইলটরা ল্যান্ড করায়, কিন্তু এই পারোর এয়ারপোর্টে হচ্ছে এই ল্যান্ডিংটা পুরোপুরি ম্যানুয়ালি করতে হয়। কারণ হচ্ছে আপনি পাহাড়ের এই এরকম ভাঁজ দিয়ে আসবেন এবং আসার পরে ঠিক যেই মুহূর্তে আপনি রানওয়েটা দেখতে পারবেন সেই মুহূর্তে আর আসলে আপনার হাতে একদমই সময় নেই। সো আপনাকে হচ্ছে পুরোপুরি হচ্ছে আপনাকে ম্যানুয়ালি ল্যান্ড করতে হয়। আর মানে আমি পড়েছিলাম, আমি জানি না এটা ঠিক কিনা, যে এই ভুটানের পারো এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে এরকম মাত্র 7টা পাইলট এখন পৃথিবীতে জীবিত আছে, যে 7টা পাইলটের বেশি ল্যান্ড করতে পারে না। তো পারোতে যখন আসলে ল্যান্ডিংয়ের জন্য অ্যাপ্রোচে আমি যাচ্ছিলাম, আমি হচ্ছে দিল্লি থেকে যাচ্ছিলাম, তখন ওই পুরাটা সময় প্লেনটা এরকম নেচে ল্যান্ড করছে আর কি। আমার মনে হয় যে ওর যে রাফ টেরাইন এবং হচ্ছে আপনার যেসব উইন্ড থাকে আর কি ইসের জন্য, ভ্যালির জন্য, সেই ক্রস উইন্ডগুলোকে আসলে আপনার হ্যান্ডেল করে এরকম করে ল্যান্ড করতে হয়। তো আমি একটু চারিদিকে সব প্যাসেঞ্জারের মুখ দেখলাম যে আসলে কি প্লেনটা ক্র্যাশ করতেছে নাকি। তো দেখলাম যে সবাই খুব রিল্যাক্স। তখন আমি বুঝলাম যে এইটা মনে হয় সেফ আছে। কিন্তু পারোল ল্যান্ডিংটা ইজ সামথিং ইউ শুড এক্সপিরিয়েন্স অর এভরিওয়ান শুড এক্সপিরিয়েন্স। আমি কিন্তু ফ্লাইটে উঠতে খুব ভয় পাই, বাই দ্য ওয়ে, এটা একটু জানাই রাখো। আচ্ছা, আমি তাহলে এটা বলেন তো যে এরকম একটা বাজে লোকেশনে তাহলে এই এয়ারপোর্ট বানানোর দরকারটা, কারণ এই দেশটাই হচ্ছে এরকম, চারিদিকেই মাউন্টেন, ঠিক আছে। আর উপায় নাই, ওটাই হচ্ছে ওদের বেস্ট পসিবল জিনিস। আরও একটা জিনিস এখানে না বললে অন্যায় হবে, যেটা হচ্ছে পারো এয়ারপোর্টটাই হচ্ছে একটা সিনিক একটা জায়গা। আপনি হচ্ছে এই এয়ারপোর্ট থেকে একটু বের হয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তায় বসেই আপনি সারাদিন কাটাই দিতে পারবেন, কারণ প্লেন জাস্ট
ছোট্ট একটা এয়ারপোর্ট, একটাই রানওয়ে, চারিদিকে পাহাড়, হঠাৎ করে দুই একটা মাঝে মধ্যে প্লেন নামবে। সো মানে আসলে ভুটানের যে আপনার এয়ারপোর্ট থেকে ছোটাছুটি করে অন্য জায়গায় যাওয়ার দরকার নাই, আপনি জাস্ট এয়ারপোর্ট থেকে বের হয়ে রাস্তার পাশে বসে আপনি 2 দিন কবিতা টবিতা লিখে, গান টান লিখে চলে আসতে পারবেন। সুইডেন বা সুইজারল্যান্ডও তো আপনার যাওয়া হয়েছে? হ্যাঁ গিয়েছি। সুইজারল্যান্ড গেছেন না? হ্যাঁ গিয়েছি। তো দুটাই তো খুব মানে এক্সপেন্সিভ শহর বলে শোনা যায়। তো ওদের এয়ারপোর্টের স্টোরি নিশ্চয়ই এই ইটালির স্টোরির চেয়ে আলাদা হওয়ার কথা। আচ্ছা, সুইডেন দিয়ে শুরু করি। ইটস এ ভেরি ইন্টারেস্টিং জিনিস। সুইডিশরা খুব ডিজাইন সচেতন, ওরা খুবই সুন্দর ডিজাইন করে। সো আপনি সুইডেনের প্রত্যেকটা জায়গায় হচ্ছে ডিজাইনের ছোঁয়া। তো আপনি হয়তো একটা বিখ্যাত ফার্নিচার ব্র্যান্ডের নাম শুনে থাকবেন, আইকিয়া। তো আইকিয়া হচ্ছে একটা সুইডিশ ব্র্যান্ড। তো সুইডেনের এয়ারপোর্টটা খুবই আর্টিস্টিক। এখানে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের স্কাল্পচার, বিভিন্ন ধরনের পেইন্টিং, বিভিন্ন ধরনের সুন্দর মুরাল, এই ধরনের জিনিসপত্র রাখা। আর যদিও আপনার ন্যাচারালি আপনার একদম সরাসরি সম্পর্কযুক্ত না, কিন্তু সুইডেনের যে আপনার মেট্রো যে সিস্টেমটা এবং মেট্রোর যে স্টেশনগুলো, এই স্টেশনগুলো একটা দেখার মতো জায়গা। মানে সুইডেন বললে ভুল হবে, মানে স্টকহোমের কথা বলছি। সো স্টকহোমের যে আপনার ইভেন আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনগুলো আপনার, কেউ যদি জিজ্ঞেস করে যে স্টকহোমে কোথায় কোথায় যাবো, তাহলে আমি বলবো যে আপনি মেট্রোগুলোতে অবশ্যই যাবেন, এটা যেন মিস না দেন। সো সবই একদম টিপটপ, সাজানো গোছানো, খুবই সুন্দর, দৃষ্টিনন্দন যাকে বলে। ওকে, আর সুইজারল্যান্ড? সুইজারল্যান্ড খুব আহামরি কিছু না, ইটস নর্মাল, জাস্ট লাইক সাম আদার এয়ারপোর্ট। তো আপনি সুইজারল্যান্ডে কেন গেছিলেন? সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য? আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা চেক করতে গেলাম, আপনি এখন ভুলে গেলেন রে ভাই। আচ্ছা, তো সুইস ব্যাংকে অ্যাকাউন্টের জন্য কি আপনাকে তলব করছিল নাকি? মানে কি কারণে আপনারা বাঁচাইলাম আর আপনি এখন আমরা বলতেছেন রে ভাই? আমি একজন ফকির মানুষ, আমার টাকা কোথায়? হ্যাঁ, টাকাগুলো যে কোথায় গেছে এটা তো আমি জানি, থাক এখন আর এটা নিয়ে বেশি মুখ না খুলি। আচ্ছা, আপনি তো ইয়েতেও গেছেন, স্পেনেও গেছেন? হ্যাঁ, স্পেনেও গেছি। তো স্পেনের কি রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনার খেলা দেখতে গেছিলেন নাকি স্পেনে কেন গেছিলেন? স্পেনেরই কি মানে ওখানকার এয়ারপোর্টের বিশেষত্ব কি? আচ্ছা, সো স্পেনে হচ্ছে আমি গিয়েছিলাম হচ্ছে বার্সেলোনায়, এবং আপনি জানেন কিনা জানি না, সেটা হচ্ছে যে যারা বার্সেলোনায় থাকে তারা হচ্ছে নিজেদেরকে আসলে স্প্যানিশ বলে তাদেরকে ডাকলে তারা প্রচণ্ড রকমের খেপে যায়, যদিও বার্সেলোনা হচ্ছে স্পেনের একটা অংশ। সো তারা হচ্ছে বলে হচ্ছে কাটালুনিয়া অথবা কাটানিয়া, এই টাইপের কিছু, কাটালুনিয়া। সো বার্সেলোনায় আমি যতবার ল্যান্ড করার আগ মুহূর্ত পর্যন্ত আমার মনে হচ্ছিল কেন জানি যে আমি এমন একটা এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছি যে এয়ারপোর্টটা আপনার আচ্ছা না, এটা আমি আরেকটু পরে বলি। আসলে বার্সেলোনায় ঘুরে টুরে সবার সাথে আমার কথাবার্তা বলে আসলে মনে হয়েছিল যে আমি আসলে এমন একটা শহরে অথবা এমন একটা এয়ারপোর্টে এসেছি যেটা আসলে আর স্পেনের পার্ট হিসাবে অনেক বেশি দিন থাকবে না। তো আমার কাছে কেন জানি মনে হয় যে ওভার দ্য নেক্সট সেভারাল ইয়ার্স আপনার বার্সেলোনা আপনার একটা মানে ক্যাটালোনিয়া একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসাবে বের হয়ে আসবে স্পেন থেকে। সো বার্সেলোনার সিটিজেনরা নিজেদেরকে আসলে স্প্যানিশ বলে পরিচয় দিতে চায় না। সো দে হ্যাভ এ ডিফারেন্ট কাইন্ড অফ সজাত্যবোধ, এবং এটা নিয়ে ওরা আসলে খুবই খুবই ওরা চায় আলাদা হয়ে যেতে। ওকে, আমি এরকম একটা করে এয়ারপোর্ট ধরে বলতে গেলে তো অনেক করা হবে, সেইটার চাইতে আমি কি একটা জিনিস একটু অ্যাড করতে পারি যদি আপনি কিছু মনে না করেন? সেটা হলো যে আপনি একটা প্রশ্ন আমাকে করেন যে এয়ারপোর্টের ইন্টারেস্টিং নাম কোনো এয়ারপোর্টের বেসিক না, সেটা করবো, কিন্তু আমি এখন যে জিনিসটা আপনার কাছে জানতে চাবো সেটা হলো যে ইমিগ্রেশন পার হওয়ার পরে বিমানে ওঠার আগ পর্যন্ত তো অনেকটা লম্বা সময় বসে থাকতে হয়। এই সময়ের তো নিশ্চয়ই বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের মানুষের সাথে গল্প হয়, ওই এক্সপিরিয়েন্সগুলো বলেন। ওই ধরনের এক্সপিরিয়েন্স শুনতে আমি আপাতত বেশি আগ্রহী। নাম তো আসবেই, কিন্তু এটাকে বলেন। আচ্ছা, মানুষের সাথে যদি আপনি গল্পের কথা বলতে চান তাহলে আমি বলবো যে মানে নো ওয়ান ক্যান বিট আমেরিকানস। সো আমেরিকানসরা আপনার সাথে আসলে যেচে পড়ে এসে গল্প বলবে, এবং এটা শুধুমাত্র আপনার মানে ট্রানজিটের প্যাসেঞ্জারদের সাথে না,
ইভেন আপনার সিকিউরিটি অফিসার, ইমিগ্রেশন অফিসার, যারা যেই দায়িত্বে আছে ওরা সবাই আপনার সাথে গল্প করতে চাইবে। সো এই আপনার এটা কোনো আর কি মিস নাই। আচ্ছা, আবার ধরেন মানে বিভিন্ন ধরনের যেসব ইউরোপিয়ান কান্ট্রি আছে, কিছু স্পেসিফিক ইউরোপিয়ান কান্ট্রি, কোনো নো অফেন্স আর কি, ধরেন জার্মানরা বিশেষ করে ওরা হচ্ছে অনেক বেশি কোল্ড অবস্থায় বসে থাকে, যে আপনি কোনোভাবেই ওদের সাথে অ্যাপ্রোচ করতে পারবেন না। কিন্তু ওয়ান্স ইউ স্টার্ট দ্য কনভারসেশন এটা খুব মানে হয়তো স্মুথলি এগোয়। আর কিছু কিছু দেশে আছে যে আপনার তো আসলে ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার, যেমন হচ্ছে জাপানে আপনার ট্রানজিটে আপনি বসে থাকলেও কোনোভাবেই সুবিধা করতে পারবেন না, কারণ হচ্ছে ওরা আসলে ভাষাটা বুঝতে পারে না। আর এশিয়ান কিছু আমার কান্ট্রির মানুষজনের সাথে পরিচয় হচ্ছে, ওদের হচ্ছে মানে প্লেনে থাকতে থাকতেই হচ্ছে আমার তাদের সাথে পরিচয় হয়েছে। সো আমি বলবো যে ইমিগ্রেশন পার হয়ে মাঝখানে যে বসে থাকার জায়গাটা, সেই জায়গাটা থেকে ফ্রেন্ডশিপ হওয়ার থেকে আমার বেশি ফ্রেন্ডশিপ হয়েছে যে আমি কোনো একটা দেশে যাব, কোনো ল্যান্ড করব, কিন্তু আমার পাশে কোনো একজন ভদ্রলোক অথবা ভদ্রমহিলা বসেছে। সো সেই সূত্রে তার সাথে কথা বলার পর থেকে শুরু করে এরকম সেভারাল টাইমস হয়েছে যে আমি হচ্ছে ট্রিপটা তার সাথেই কন্টিনিউ করেছি। ঠিক আছে, এরকম আমার অনেকগুলোই আছে। এবং কিছু কিছু মানুষের সাথে এতই ঘনিষ্ঠতা হয়েছে যে তারা পরে বাংলাদেশে আমার সাথে আসলে দেখা করতে এসেছে। তো আসলে একটা শুরু হওয়াটা আসলে ইম্পর্টেন্ট, রিগার্ডলেস অফ আসলে এনি স্পেসিফিক সিটিজেন। সো যখন আপনার আসলে একটা ইনিশিয়াল আইস ব্রেকটা হয়ে যাবে, তখন আসলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ আসলে মানুষ বেশিরভাগ মানুষই কথা বলতে পছন্দ করে, গল্প করতে পছন্দ করে, এবং সবারই কিছু কমন সুখ থাকে, কিছু কমন দুঃখ থাকে, কিছু কমন ফ্রাস্ট্রেশন থাকে। আপনি যেটা বলতেছিলেন ভাই, যে আপনার সাথে আপনার সহযাত্রীদের খুব ভালো সম্পর্ক হয় এবং তাদের অনেকে বাংলাদেশেও আসছে বা তাদের সাথে দেখা যাচ্ছে পুরো ট্রিপ কমপ্লিট করছেন। তো এই দুটা জিনিস আমার জানার, একটা হচ্ছে যে এই কনভারসেশনগুলো কি আপনি স্টার্ট করেন নাকি অপরপক্ষ থেকে বেশিরভাগ আসে? আর হচ্ছে যে এই জার্নিতে মানে এই বিমানে বসে সে এতক্ষণ গল্পকে আসলে লোকজন করে, মানে বিমানে তো দেখা যাচ্ছে খুব বাজে, আমি যে 5-6 বার বিমানে উঠছি আমার খুবই বাজে লাগছে, সিট বেল্টের বাইন্ধে বসে থাকা খুবই বিরক্তিকর ব্যাপার, লম্বা জার্নির ক্ষেত্রে তো আরও বিরক্তিকর হওয়ার কথা। সো এটা কীভাবে হয় এটা একটু আমাকে বলেন। আমি তো খুবই ইন্ট্রোভার্ট টাইপের ছেলে, আমি খুবই শাইও আর কি, লাজুক এবং ইন্ট্রোভার্ট দুইটার কম্বিনেশন আপনি বলতে পারেন। তো কনভারসেশন আমাকে দিয়ে শুরু হবে, এইটা আসলে একটু সবসময় ইউজুয়াল না। আসলে আমার মনে হয় যে আসলে গল্প শুরু করে অন্য আরেকজনই গল্প শুরু করে সবসময় আমার সাথে। কিন্তু আর জিনিসটা হলো যে সাধারণত দেখা যায় যে এরকম হয়েছে যে হয়তো আমার 6 ঘন্টার ফ্লাইট অথবা 7 ঘন্টার ফ্লাইট, তো এই 5 ঘন্টা আপনার কোনো কথাই হয় নাই, কিন্তু লাস্ট 1 ঘন্টাই কথাটা হয়েছে এবং সেটা কন্টিনিউ করতে করতে গেছে। এবং এটা হয়তো খুব কোনো একটা খুঁটিনাটি বিষয়ে, ধরেন হয়তো ইমিগ্রেশনের আগে থেকে কোনো ফর্ম ফিল আপ করতে হবে, হয়তো একটা কলম লাগবে। সো সেই কলমটা চেলো অথবা আমি কলমটা চেলাম, তারপরে আসলে ডিসকাশনটা হলো যে তুমি কোথায় থেকে আসছো, কোথায় যাচ্ছ, এই টাইপের। অথবা হয়তো মানে খাবার শেষ হয়ে গেছে, প্লেটটা দিতে হবে, সো ট্রেটা দিলাম, তখন সে ট্রেটা হয়তো ক্যারি করে নিয়ে চলে গেল। তো এরকম কোনো না কোনো আসলে ইনসিডেন্স একটা ট্রিগার ঘটা লাগে কোনো ক্ষেত্রে। সো আপনি তো একটু আগে বললেন যে আমি 212টা ফ্লাইটে চলেছি, তো 212টা ফ্লাইটে কিন্তু আমার 212 জন বন্ধু হয় নাই, আমার হয়েছে হয়তো 4-5 জন অথবা 5-6 জন। কিন্তু এটা আমার সবসময় মনে হয় যে আচ্ছা, আরেকটা ক্ষেত্রেও আপনার বন্ধুত্ব হয় অনেক সময়, সেটা হচ্ছে যে ধরেন আপনি এমন কোনো একটা শহরে যাচ্ছেন, যেই শহরে আপনার পাশে যে বসে আছে সেও প্রথমবারের মতো যাচ্ছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেশটা হয়তো এশিয়ার কোনো দেশ। সো আমার হচ্ছে এশিয়ান চেহারা, পাশের যে হচ্ছে ইউরোপিয়ান অথবা আমেরিকান। তো আমরা ওই জায়গাটাতে ল্যান্ড করে কিভাবে মূল শহর পর্যন্ত পৌঁছাতে পারবো এটা দুইজনের কেউই জানি না। তো তখন হয়তো মানে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে তুমি এয়ারপোর্টে ল্যান্ড করার পরে শহরে কিভাবে যাবা? তো তখন বলা যে এটা তো আমিও জানি না, তুমি কীভাবে যাবো? আমিও জানি না।
তো তখন হয়তো বলে যে তাহলে চলো আমরা একসাথে কোনো একটা গাড়ি নিয়ে যাই। তো এইটাও একটা খুব মানে কমন জিনিস যে আমি এয়ারপোর্টে ল্যান্ড করে শহরে কিভাবে যাব, এইখান থেকে আমার অনেকের সাথে আসলে ফ্রেন্ডশিপ হচ্ছে। আচ্ছা, তার আগে ওরকম কিছু ফ্রেন্ডের গল্প বলেন, মানে ওই ফ্রেন্ডদের সাথে আপনার এখন কীরকম, বা যারা বাংলাদেশে আসছিল, বা কীভাবে এখন সম্পর্ক বজায় রাখতেছেন, ওই ফ্রেন্ডদের গল্পগুলো। ও আচ্ছা, ঠিক আছে, একটা ফ্রেন্ডের গল্প বলতে পারি। আমি হচ্ছে মিয়ানমারে হচ্ছে আমি ইনলে লেক নামে একটা জায়গা আছে, তো ওই জায়গায় যাওয়ার জন্য একটা ফ্লাইটে ছিলাম। তো ওইখানে তো পাবলিক ট্রান্সপোর্টেশনের আসলে ব্যবস্থা নাই সাধারণত, মানে যেটা হয় মিয়ানমার তো আসলে, বার্মা তো আসলে এত উন্নত দেশ না। তো তখন যখন আর কি নামবো প্লেন থেকে, তো তখন একজন বয়স্ক ভদ্রলোকও দেখি নামাচ্ছে, তো একসাথে তার পিছে পিছে গেলাম। তো অনেকবার মানে সাহস সঞ্চয় করতে লাগলাম যে ওকে জিজ্ঞেস করবো যে শহরে কিভাবে যাবা, কিন্তু মানে সাহসে কুলাচ্ছে না যে জিজ্ঞেস করবো, কারণ মানে বাঙালি অথবা আমার একটা ভয় হচ্ছে যে জিজ্ঞেস করলাম কিন্তু ইগনোর করলো, তখন ওটা তো এমন গায়ে লাগে যে সারাদিন আর আপনার কোনো কিছু করতে পারি না, খুব মানে দিনটা খারাপ হয়ে যায় যে কাউকে যদি কিছু জিজ্ঞেস করি। তো তারপরে তাকে সাহস করে বলেই ফেললাম যে তোমার কি যাওয়ার জন্য কোনো কিছু বুক করা আছে কিনা। তখন সে বলল যে না, আমার বুক করা নাই। তো আমি বললাম যে আমি শহরে যাব, তো তুমি কি আমার সাথে একসাথে যেতে চাও? তো বলে যে হ্যাঁ চলো, যেতে পারি। তো তারপরে একসাথে গাড়িতে উঠলাম, ওঠার পরে জানলাম যে উনি হচ্ছেন একজন কিউবান আমেরিকান। সো আমেরিকান কিন্তু তার পিতৃপুরুষরা হচ্ছে কিউবাতে ছিল। তো তারপরে গাড়িতে যেতে যেতে আর কি খুব জম্পেশ আড্ডা হওয়ার পরে যখন ওইখানে পৌঁছানোর পর তো দুইজনের হোটেলে চলে গেলাম, কিন্তু নাম্বারটা নিয়ে গেলাম। তো নাম্বারটা নিয়ে যাওয়ার পরে তারপরে হলো আপনার আমরা পরে কোনো একটা সময় মিট করলাম, লেকে ঘোরাঘুরি করলাম, আবার হচ্ছে বোটটাও হচ্ছে শেয়ার্ড হিসাবেই করলাম। তো এটা করার পরে সে আবার রাতের বেলা আমাকে ড্রিঙ্কসের জন্য ইনভাইট করলো। সো ওখানে ও হচ্ছে মানে অ্যালকোহল খেলো, আর আমি হচ্ছে চা কফি টাইপের খেলাম আর কি, এরকম ভদ্র ছিল তো। তো তারপরে জানতে পারলাম যে সে হচ্ছে আসলে এয়ারপোর্টে মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে আর কি দোহাতে। তো এরপরে হচ্ছে তার সাথে ফেসবুকে কানেক্টেড হয়েছি, রেগুলার আসলে কথাবার্তা হতো, বাংলাদেশের কোনো ইনসিডেন্টস হলে সে খোঁজখবর নিত। তো তারপরে এরপরে এরকম রেগুলার যোগাযোগ হতো, এবং ও হচ্ছে কিউবান আমেরিকান কিন্তু সৌদি আরবে থাকতো। সবসময় বলতো যে তুমি যদি সৌদিতে আসো তাহলে ইউ হ্যাভ এ হোম হেয়ার। তো হঠাৎ করে সে একদিন বললো যে আমি সাউথ এশিয়ার কিছু কান্ট্রিতে যাব, তুমি দেশে আসো কিনা? তাই বললো হ্যাঁ আসি, তুমি বাংলাদেশে চলে আসো। তো তারপরে বাংলাদেশে আসলো, আমি হচ্ছে ঢাকাতে আমার বাসাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ওকে নিয়ে শ্রীমঙ্গলে গেলাম, ঘোরাঘুরি করলাম। ও এরপরে কক্সবাজারে গেল, ওই আপনার সাথে কমিউনিকেট করেছিলাম, কক্সবাজারে একটা গাইড আপনি, ওই যে নাইম শেখ। তারপরে সে চলে গেল। সো এরকম সে এরকম হলো। এরকম আপনার ভিয়েতনামেও এরকম সিমিলার এক্সপিরিয়েন্স এসেছিল। ভিয়েতনামে আমার হচ্ছে একটা টার্কিশ জার্মানের সাথে ইয়াং একটা ছেলের সাথে পরিচয় হয়েছিল, এবং ছেলেটার সাথে আমার আর কি স্বল্প সময় এত বেশি সখ্যতা হয়ে গেছিলো যে আমার একটা হোটেল রুম ভাড়া করা ছিল, কিন্তু আমি সেই হোটেলে না উঠে ওর সাথে যে ওর হোটেলে যে উঠছিলাম। এবং তারপরে হচ্ছে মোটরসাইকেল ভাড়া করলাম ট্রাভেল করার জন্য, ও চালালো, আমি পিছনে বসে থাকলাম। সে আপনার এত চালাতে এত দূরে চলে গেলাম যে আপনার মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেল। এর মধ্যে রাতে অন্ধকার, বৃষ্টি নামলো, ভয়ঙ্কর অবস্থা। তো এরকম করে 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 আমি ওই ট্রিপে, ভিয়েতনামের ওই ট্রিপটাতে আমি 2বার থেকে 3বার আসলে শুধু ওর সাথে টাইম স্পেন্ড করার জন্য আমার ট্রাভেল প্ল্যান চেঞ্জ করে ফেলছি। যে আমার যে ট্রাভেল প্ল্যান ছিল সেই ট্রাভেল প্ল্যান আমি চেঞ্জ করে ফেলছি। এবং একদম লাস্টে যখন আসলে আমার নেক্সট ডেস্টিনেশনে অন্য একটা দেশে যাওয়ারই হলো, তখনও বলছিল যে তুমি যেও না, আরও কিছুদিন এখানে থাকো। সো আলটিমেটলি ও বাংলাদেশে আসছিল, ওর সাথে ঘোরাঘুরি করছি। সেরকম অনেক আছে আর কি। সো দিজ আর মানে স্পেশাল কাইন্ড অফ ফ্রেন্ডশিপ, যেখানে আসলে শুধুমাত্রই মানে ঘোরাঘুরির সূত্রেই হয়, পরিচয় হয়। তারপরে হচ্ছে আরও একটা আছে, সেটা হচ্ছে একটা শ্রীলঙ্কান ক্যানাডিয়ান একটা ছেলের সাথে হচ্ছে ফিলিপিন্সে আমার পরিচয় হয়েছে। তো ওর সাথে আমি পরে অস্ট্রেলিয়ায় একটা ট্রিপ পুরোপুরি ফাইনাল করে টিকিটও কেটে ফেলছিলাম যে একসাথে আমরা ঘুরবো।
কিন্তু আনফর্চুনেটলি কোভিডের জন্য যাওয়া হয় নাই। এরপরে ইউএসএরও ট্রিপে ও জয়েন করতে চেয়েছিল। সেরকম অনেক লোকের সাথেই স্টিল রিলেশনশিপ আছে, এবং আমার মনে হয় যে আমার আর মানে ইন্টারন্যাশনাল যেসব ফ্রেন্ডদের সাথে পরিচয় হয়েছে এর বেশিরভাগই হচ্ছে এরকম প্লেন থেকেই। আচ্ছা, আপনার এই গল্প তো যদি হয় ইউটিউবে লোকজন দেখে, কেউ কেউ যদি আপনারে সিআইএ বা মোসাদের এজেন্ট বানায় ফেলে, তখন আপনি কিভাবে ডিফেন্ড করবেন? আমি ডিফেন্ড করবো যে আমি তাহলে এই পডকাস্টে আসতাম না, আসলে এটাই হচ্ছে সবচেয়ে লজিক্যালি। কারণ সিআইএ অথবা মোসাদের লোকজন আসলে খুবই ধরেন পানের দোকানদার হয় অথবা চা বানায়, এরকম শুনে আসছে এরকম। না, এখন তো মানে আপনি এখন দেখবেন যে আমাদের ফেসবুকে হরে ধরে রয়ের এজেন্ট পাওয়া যায়। সো আমি শুনছি যে আপনার এরকম মোসাদ অথবা সিআইএর এজেন্ট না, এটা কিভাবে বুঝবেন? সে হচ্ছে আপনাকে এসে বলবে যে আমি হচ্ছে সিআইএর এজেন্ট, ঠিক আছে? আমার সাথে কিন্তু কিছু উল্টা পাল্টা কিছু করবেন না। ওকে, এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে একটা বড় ইস্যু থাকে হচ্ছে ট্রান্সপোর্ট পাওয়া। সো আপনি আমাকে এই এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরবর্তী যে এক্সপিরিয়েন্সটা, ইমিডিয়েট এক্সপিরিয়েন্স, যেটা ওই রকম কিছু এক্সপিরিয়েন্স বলেন, এবং সেইখানে কী করেন, মানে গুড এক্সপিরিয়েন্স ব্যাড এক্সপিরিয়েন্সের র্যাঙ্কিং করে ওইটার সাথে ওই শহরটাকে একটু কোরিলেট করে দেন। আমার কাছে কেন জানি মনে হয় যে যারা আসলে আমার মতো করে কোনো একটা দেশে ট্রাভেল করে, যে একেবারে কিছুই জানে না, ওখানে আগে থেকে কিছু বুক করা নাই, বের হলাম, বের হয়ে নিজেই প্ল্যান করলাম, এবং সেই দেশের ভাষাটা আমি জানি না এবং আমার ভাষাটাও সে জানে না, এরকম র্যাঙ্ক করলে আমার মনে হয় যে ফরেনার দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু ঢাকা এয়ারপোর্ট যথেষ্ট ডিফিকাল্ট। কারণ ধরেন আপনি হচ্ছে একজন আমেরিকান অথবা ব্রিটিশ অথবা চাইনিজই, ধরেন ল্যান্ড করলেন, ল্যান্ড করে ইমিগ্রেশনটা পার হলেন, পার হওয়া পর্যন্ত ঠিক আছে, এরপরে লাগেজটা তো কালেক্ট করলেন, পেলেন কি পেলেন না, এরপরে যে গেট থেকে বের হওয়ার পরে মানে আপনি ওই গেট থেকে বের হয়ে যে আপনার গাড়ি পর্যন্ত যাবেন, ওই জায়গাটা তো নেভিগেট করাই আমার কাছে মনে হয় যে একটা বিদেশিদের কাছে খুব বড়ই। এরপরে কিভাবে যাব আমরা, এটাও তো বোঝা কঠিন। আচ্ছা, আমার জন্য খুব ডিফিকাল্ট মনে হচ্ছে ইজিপশিয়ান এয়ারপোর্ট, কায়রোর যে এয়ারপোর্টটা, এটা আমার কাছে যথেষ্ট কঠিন মনে হয়েছে। আমি একদম জাস্ট বের হলাম এয়ারপোর্ট থেকে, আর মানে আমাকে মানে মানে শয়ে শয়ে মানুষজন আসলে মানে একদম জেকে ধরলো যে কোথায় যাব কোথায় যাব কোথায় যাব কোথায় যাব। আমি বলছি কোথাও যাব না ভাই, কোথাও যাব না, শুনবে না, মানে একদম আমাকে একটা মানে গাড়িতে তারা তুলেই ছাড়বে, মানে এটার কোনো ব্যত্যয় নাই। সো ইজিপশিয়ান এয়ারপোর্ট। ইন্ডিয়ান এয়ারপোর্টগুলো সবসময় ট্রিকি হয়, ঠিক আছে? এটা শুধু তবে আমার মনে হয় এয়ারপোর্টগুলো একটু কম প্রবলেমেটিক, বরং হচ্ছে ট্রেন স্টেশনগুলো বেশি ট্রিকি হয়। যেমন আগ্রাতে যখন আমি নামছিলাম, আমার কাছে মনে হয়েছিল যে আমারে মনে হয় কিডন্যাপ করে নিয়ে চলে যাবে। হ্যাঁ, মানে ট্রেন স্টেশন খুবই হরিবল এক্সপেরিয়েন্স। ট্রেন স্টেশন হলো হরিবল এক্সপেরিয়েন্স, রাইট, এক্স্যাক্টলি। সো এয়ারপোর্টগুলো একদম কম ট্রিকি হয় না। আমার মনে হয় যে সাবকন্টিনেন্টাল লোক এয়ারপোর্টগুলো আসলে একটু ডিফিকাল্ট। আর হচ্ছে আপনার কিন্তু অসংখ্য দেশ আমি দেখেছি যে দেশগুলো হয়তো অনেক বেশি রিচ না, কিন্তু খুব সুন্দর করে আর কি উদাহরণ দিয়ে বলেন তাহলে কানেক্টেড। হ্যাঁ, রাইট। যেমন আপনার মানে মেক্সিকোতে দেখেছি, মেক্সিকো কিন্তু আসলে পৃথিবীর অনেক ধনী দেশগুলোর ভিতরে একটা না, কিন্তু আপনি ওখানে বের হলেই সুন্দর করে আপনার একদম পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা আছে, ঠিক আছে? ইভেন নিউ দিল্লিতেও খুব সুন্দর সিস্টেম করেছে আর কি, বের হলেই তো আপনার মেট্রো, খুব বেশি হয় না যদি। কিন্তু মোরাললেস হচ্ছে আমি দেখেছি যে এরা এই জিনিসটা খুব প্রায়োরিটি দেয় যে সিটিজেনরা হচ্ছে একটা এয়ারপোর্টে ল্যান্ড করবে এবং ল্যান্ড করার পরে সেখান থেকে যে শহরে একটা পাবলিক ট্রান্সপোর্টেশন নিয়ে চলে যেতে পারবে। সো আমি টোকিও বলেন অথবা হিথ্রো বলেন, তারপরে হচ্ছে স্টকহোম বলেন, কোপেনহেগেন বলেন, এরকম সব দেশই অলমোস্ট পাবলিক ট্রান্সপোর্টেশন খুবই ভালো। ইউরোপ তো ফ্যান্টাস্টিক, একদম ফ্যান্টাস্টিক। আমেরিকা ইজ নট সো গুড। আমার পুরো আমেরিকান আসলে পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেমটাই ভালো না, ওরা আসলে সবাই গাড়ি ইউজ করে, এই জন্য গাড়িতে করেই করে। সো ইউরোপে বলবো পুরোটাই অলমোস্ট আপনার পাবলিক ট্রান্সপোর্টেশন দিয়ে কভার করা যায়। ইস্ট এশিয়ার অসংখ্য দেশ আছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে হচ্ছে জাপান, থাইল্যান্ড, এরাও খুব শহরের সাথে ওয়েল কানেক্টেড।
ইন্ডিয়াও এখন ট্রাই করছে। বাংলাদেশের মতো কিছু দেশের অবস্থা আসলে একটু বেশি খারাপ, আর আফ্রিকাতে আমি বললাম যে ইজিপ্টের অবস্থাও খুব বেশি ভালো না। হিথ্রো এয়ারপোর্ট নিয়ে বহু গল্প শোনা যায়, পৃথিবীর বিখ্যাত এয়ারপোর্টগুলোর একটা হচ্ছে হিথ্রো এয়ারপোর্ট। তো হিথ্রো এয়ারপোর্ট যে তো আপনার যাওয়া হয়েছে, তো আপনি যদি করা হয় কি বলে আপনার খুব পছন্দের 5টা এয়ারপোর্ট বাছাই করতে বলা হয়, সেইখানে কি হিথ্রো থাকবে? বা যদি থাকে তাহলে তো ভালো, আর যদি নাও থাকে তাহলে হিথ্রো এত হাই রেট করার পেছনে কি আসলে ব্রিটিশ কলোনিয়ালিজমের কোনো প্রভাব আছে কিনা? ইংল্যান্ডে যে আসলে আমার প্রথমত যেটা হচ্ছে যে একেবারে ছোটোবেলা থেকেই হচ্ছে ইংল্যান্ড সম্পর্কে আমার মনে একটা রোমান্টিসিজম ছিল, ইন এ সেন্স যে আমি ইংল্যান্ডে গেলেই দেখতে পারবো যে লম্বা ওভারকোট পরা শার্লক হোমস একটা চুরুট তো না, পাইপ নিয়ে বের হয়ে আসছে টাইপের আর কি। সো ইংল্যান্ড বলতেই হচ্ছে আমার চোখে ছিল যে শার্লক হোমস থাকবে এবং সবাই খুব পরিপাটি থাকবে এবং হয়তো কিছু কিছু ক্ষেত্রে একদম লং ওভারকোট পরা থাকবে। তো আসলে ইংল্যান্ড তো সেরকম না, এখন লন্ডন তো সেরকম না, ইটস এ কসমোপলিটান সিটি। কিন্তু মানে ওই আমি যদি ওভারঅল লন্ডন শহরটার কথা বলি তাহলে ওদের যে মানে মেট্রোটা, এই প্রত্যেকটা মেট্রোটাই হচ্ছে মানে খুবই দেখলেই মনে হয় যে আরে এই মেট্রোটা কতদিনের পুরনো জানেন আপনার? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে ওদের যে টিউব বলে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, এটা কতদিনের পুরনো হতে পারে? কত 1600-1700 সালের হওয়ার তো কথা। 150 বছরের পুরনো আর কি। না, এত আগে না, এত আগে তো সাবটারেনিয়ান হবে না। আচ্ছা, 150 বছরের পুরনো, এবং এটা কিন্তু আপনার এয়ার কন্ডিশন না ভেতরে আর কি, টানেলের ভেতর দিয়েই করছে এই জিনিসগুলো। তো আমার মনে হয় যে হিথ্রোটা আসলে পপুলার হওয়ার পেছনে একটা অনেক বড় কারণ আপনি যেটা বললেন কলোনিয়ালিজম, আর সেটা হচ্ছে যে হিথ্রোটা কিন্তু খুবই একটা আমি বলবো যে খুব একটা ভালো স্ট্র্যাটেজিক লোকেশনে আছে। সে ধরেন আপনি যদি মানে ইস্ট এবং ওয়েস্টের একটা মাঝামাঝি জায়গা হিসেবে করেন, অবশ্যই মিডল ইস্টগুলো একটা গুড কিন্তু হিথ্রোটাও কিন্তু খুব ভালো একটা জায়গা আছে যে আপনি ধরেন ইউএসএতে যাবেন, তো হিথ্রো থেকে কিন্তু আপনি ইউএসএতে যেতে পারেন। আর হিথ্রো ইজ এন এক্সট্রিমলি বিগ এয়ারপোর্ট, কিন্তু হিথ্রোতে একটা লিমিটেশন আছে। এবং আমি এইবার মোস্ট রিসেন্টলি যেবার গিয়েছি সেইবার আমার চোখে আমি খেয়াল করিনি, কিন্তু এর আগে আমি যখন 7-8 বছর আগে গিয়েছিলাম হিথ্রোতে কিন্তু আপনার পাবলিক ওয়াইফাই হচ্ছে আধা ঘন্টার বেশি ব্যবহার করা যেত না আর কি, ঠিক আছে? তো কোনো একটা জায়গায় গেলে তো আপনার ওয়াইফাইটা হচ্ছে এয়ারপোর্টে সবার আগে দরকার হয়, তো আধা ঘন্টার বেশি আপনার ওয়াইফাই ইউজ করা যেত না। তো এরকম বসে ওয়াইফাই ইউজ করতেছি, হঠাৎ করে আমার কাছে কাগজ কলম নিয়ে দুইটা একটা মহিলা একটা লোক আসলো, এসে বললো যে আমরা আসলে এই হিথ্রো এয়ারপোর্টের উপরে একটা সার্ভে করছি, মানে আমরা কোয়ালিটি কন্ট্রোল করতেছি। সো কোন জিনিসগুলো তোমার হিথ্রো এয়ারপোর্টে ভালো লাগছে আর কোন জিনিসগুলো খারাপ লাগছে, এটা বলে মানে আমি বলতে যাব তার আগে বললো কি যে অ্যাপার্ট ফ্রম যে হাফ অ্যান আওয়ার ওয়াইফাই আছে, সে বললো যে আমি যার কাছেই হচ্ছে ফিডব্যাক নিতে যাচ্ছি সেই বলে যে হচ্ছে ওয়াইফাই মাত্র আধা ঘন্টা ইউজ করা যায়, এটারে হচ্ছে আনলিমিটেড অথবা 2 ঘন্টা করো। সো এটা হচ্ছে সবার নাকি কমন সমস্যা। আচ্ছা, যদি আপনি মোস্ট ফেভারিট এয়ারপোর্টের কথা বলেন, আমার কাছে আসলে এয়ারপোর্টগুলোকে মনে হয় যে একটা, যদি দেশ নাও হয়, যেগুলো আসলে খুব বড় বড় এয়ারপোর্ট এবং ফেমাস এয়ারপোর্ট, এটা যদি আসলে একটা দেশ নাও হয় তাহলে এটাকে একটা পূর্ণাঙ্গ শহর বলা যায়। সো হিথ্রো এয়ারপোর্টটাও কেউ আপনি একটা পূর্ণাঙ্গ শহর বলে দেখতে পারেন। কিন্তু হিথ্রো এয়ারপোর্টটাকে যদি আমি শহর বলি, তাহলে যদি আপনি বলেন যে তাহলে একটা দেশের উদাহরণ দেন, তো এই এয়ারপোর্টে আমার মনে হয় বাংলাদেশের অসংখ্য মানুষ গিয়েছে। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টের কথা যদি আপনি চিন্তা করেন, তাহলে এটা হচ্ছে একটা ফ্যাসিনেটিংলি বিউটিফুল এবং মানে বিউটিফুল এয়ারপোর্ট। এইটা শুনে আসলে কিছু বোঝা যায় না, আপনি বরং ওই যে বললেন না এয়ারপোর্ট একটা শহর বা একটা দেশ, তো এটা যখন বললেন এরকম 3-4টা এয়ারপোর্ট বলেন, ওই বাংলা প্রথম পত্রের রচনামূলক প্রশ্ন টাইপের আর কি। আচ্ছা, সো যেমন চাঙ্গি এয়ারপোর্ট, সো চাঙ্গি এয়ারপোর্টে কিছু আমি বলি, সেটা হলো যে ধরেন আপনি এয়ারপোর্টে গিয়েছেন, এয়ারপোর্ট থেকে মানুষ কি করে, এয়ারপোর্ট থেকে বের হয়ে শহরে যায়, একটা দেশে ঢোকে, দেশটা দেখে। কিন্তু আপনার এই চাঙ্গি এয়ারপোর্টে থেকে আর বের হতে ইচ্ছা করে না। ধরেন আপনার কোথাও একটা ওয়াটারফল
মানে ভর্টেক্স বলে একটা কৃত্রিম ওয়াটারফল দিয়ে রাখছে। কোনো একটা জায়গায় গেলেন, এখানে হচ্ছে আপনার প্রজাপতির বাগান, সেই প্রজাপতির বাগানে আপনি ঘুরে বেড়াচ্ছেন। তো সেখান থেকে হয়তো বের হয়ে গেলেন, বের হয়ে যাওয়ার পরে দেখা গেলো একটা অ্যাকুয়ারিয়াম আছে, মাছ ঘুরে বেড়াচ্ছে। আর পুরোটা একদম কার্পেটেড, একদম ঝকঝকে তকতকে সব মানে জিনিসপত্রগুলো একদম মানে স্পটলেসলি ক্লিন। এবং আপনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবেন, একটা সেকশন থেকে আরেকটা সেকশনে যাবেন, মনে হবে যে আপনি একটা নতুন একটা জায়গায় চলে আসছেন। সো বিভিন্ন থিমে তৈরি করে রাখছে, যে কোথাও হয়তো আপনাকে একটা জিনিস আছে। আর ইটস নট অলওয়েজ নেসেসারি যে আপনার অনেক বড় এয়ারপোর্টই হচ্ছে অনেক ফেভারিট এয়ারপোর্ট হতে হবে। যেমন আমার কাছে ভুটানের পারো এয়ারপোর্টটাতে খুবই ভালো লাগে। আমার কাছে মনে হয় যে এত পিসফুল, মানে এত শান্তি। না, আপনি তো হয়ে গেলেন, মানে প্রসঙ্গ থেকে বিচ্যুত হয়ে গেলেন। ও, আপনি শহরের কথা বলছেন। আচ্ছা, তো তাহলে আপনার ওই প্যারিসের আপনার যে শডিগল এই এয়ারপোর্ট, ওটা একটু বর্ণনা না করলে তো রচনামূলক প্রশ্ন হলো। বর্ণনার এয়ারপোর্টের বর্ণনা তো আলাদাভাবে আসলে করার কিছু নাই, যেগুলো আসলে এগুলো সব কিছুই থাকে। আপনার সেখানে হসপিটাল থাকে অথবা ক্লিনিক থাকে, সেখানে পোস্ট অফিস থাকে, সেখানে আপনার ফোন করার জায়গা থাকে, এখানে হোটেল থাকে, এখানে আপনার রেস্টুরেন্ট থাকে, বইয়ের দোকান থাকে, তারপরে খেলার মাঠ নাই। দ্যাটস এ ইন্টারেস্টিং পয়েন্ট। আমি খেলার মাঠটা আসলে পাই নাই, ঠিক আছে, কিন্তু খেলার মাঠটা খুঁজলে হয়তো পাওয়া যাবে দু একটা দেশে। জাহাজগুলো তো থাকে তো অ্যাটলিস্ট দেখছি আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে সব কিছুই থাকে। তো মানে এইরকমও আমি শুনেছি যে কোনো একটা চাইনিজ ভদ্রলোক অথবা কোনো একটা দেশের ভদ্রলোক একবার একটা অফার পেয়েছিলেন যে তিনি এমন একটা টিকিট কেটেছিলেন যে টিকিটটাতে আনলিমিটেড রিস্কেডিউল করা যায়। সো ধরেন আমি এমন একটা টিকিট কাটলাম যে আপনি চাইলেই ধরেন আগামীকালকে আপনার ফ্লাইট, তো আপনি সেই ফ্লাইটটা ক্যান্সেল করে পরের দিন করে ফেলতে পারবেন, ওটা ক্যান্সেল করে পরের দিন করতে পারবেন। তো সে একটা এয়ারপোর্টের ভেতরে ঢুকেছে, ল্যান্ড করেছে, করার পর তার যে নেক্সট ফ্লাইটটা ছিল সেই ফ্লাইটটা সে প্রতিদিন রিস্কেডিউল করতো, এবং সেই রকম করে প্রায় নাকি আপনার বছরখানেক এয়ারপোর্টের ভিতরেই ছিল। তারপর আপনার ওই টম হ্যাঙ্কসের একটা মুভিও তো আছে যে এয়ারপোর্ট, না ফরেস্ট গাম্প না, দ্য টার্মিনাল। হ্যাঁ, টার্মিনাল। ও তো ওই এয়ারপোর্ট লিভ করার সময় জানতে পারে যে তার দেশটার আর অস্তিত্ব নাই। সো সে তো সেই এয়ারপোর্টের ভিতরেই তো আপনার ইটা কাটায় দেয়। সো এই মুভিটা দেখলেও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। এয়ারপোর্ট একটা তুঘলকি কারবার। তো সেই মানে প্রসঙ্গে মানে ঢাকা এয়ারপোর্টটা যে আসলে চলছে এটাই মানে আমার কাছে একটা আশ্চর্যজনক লাগে আর কি। বেসিক্যালি কিছুই নাই ঢাকা এয়ারপোর্টের ইয়েতে। মানে আপনার সাথে এর আগে যখন ট্রাভেলিং নিয়ে কথা বলতেছিলাম, আপনি তখন একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছিলেন, কিন্তু ওইটা এডিটের কারণে কোনো হয়তো আসে নাই, সাউন্ড আসে না আর কি। আপনি বলতেছিলেন যে ঢাকা এয়ারপোর্টে জুতা খুলতে হয়, অন্য কোনো এয়ারপোর্টে একদম জুতা মোজা যেগুলো খুলতে হয় না। তো এটা এন্টায়ারলি ট্রু না, আরও কিছু এয়ারপোর্টে খুলতে হয়, কিন্তু ঢাকা এয়ারপোর্টে আর কি এটা সবসময় খোলা আর কি, সব কিছুই খোলা, রাইট? হ্যাঁ, তো আমি জানতে চাচ্ছিলাম যে এই অন্যান্য এয়ারপোর্টগুলোর ক্ষেত্রে এই ধরনের মানে এই জুতা খোলার মধ্যে এরকম আজাইরা এক্সপিরিয়েন্স আর কোন এয়ারপোর্টে আছে? মানে একদম হুবহু জুতা খোলায় না, মানে আপনি যেটা মনে করেন যে এই এক্সপিরিয়েন্সটা আজাইরা, আজাইরা এক্সপিরিয়েন্স আর কোন এয়ারপোর্টে করতে হয়? সো এটা হচ্ছে সিকিউরিটি রেসপেক্টে। সো কয়েক লেভেলের সিকিউরিটি এক্সপিরিয়েন্স আপনার, মানে অসংখ্য লেভেলের সিকিউরিটি এক্সপিরিয়েন্স করতে। সো কমন সবচেয়ে জিনিসটা হচ্ছে যে আপনি ভেতরে পানি নিয়ে যেতে পারবেন না। সো পানি নিলেও হচ্ছে একটা লিমিটেশন থাকে, মনে হয় যে একটা 100 মিলি অথবা 250 মিলি। সো কোনো লিকুইড জিনিস নিয়ে যেতে পারবেন না। তো এইটা হচ্ছে এক নম্বর রেস্ট্রিকশন থাকে। আরেকটা রেস্ট্রিকশন থাকে যদি আপনি ল্যাপটপ নিয়ে অথবা ক্যামেরা নিয়ে যান, তাহলে আপনার ল্যাপটপ এবং ক্যামেরা হচ্ছে আপনাকে বাইরে একটা ট্রেতে নিয়ে রাখতে হবে। সো ওরা যখন স্ক্যান করে এই দুইটা আর কি ওরা করতে পারে না। এটা হচ্ছে আরেকটা হচ্ছে যে কিছু এয়ারপোর্টে আপনার এই বেল্টটা খুলতে হয়, কারণ বেল্টে কিছু মেটাল থাকে, সেই মেটালটা। বেল্ট তো আমি ইন্ডিয়ার সব এয়ারপোর্টেও আমার খোলা রাখছে। হ্যাঁ, আপনার এয়ারপোর্টে খোলা রাখছে, কিন্তু সব এয়ারপোর্টে আবার খোলা লাগে না। আমি দিল্লি, মুম্বাই, তারপরে হায়দ্রাবাদ, পুনে, মোট 4টা জায়গায় করছি। তো প্রত্যেক আহমেদাবাদ 5টা, সবাই ইতে খোলায়। ওরা তো জুতাও খোলায় মনে হয়, তাই না? নাকি জুতা খোলায় নাই? না, জুতা খুলতে হয় নাই, বেল্ট খুলতে হয়েছিল। ঢাকা এয়ারপোর্টে তো আপনার মানে জুতা টুতা সব খোলায় ফেলে, কিন্তু আবার কিছু জায়গা আছে যে বলে যে কিছুই তোমার বের করা লাগবে না, তুমি শুধু যাও। আর হচ্ছে আমরা তো সাধারণত মেটাল ডিটেক্টরের মাধ্যমে বের হই। তো ঢাকাতে দেখি যে মেটাল ডিটেক্টরে বের হওয়ার পরেও অনেক সময় আবার ম্যানুয়ালিও আর কি আপনার চেক করে। আবার কিছু এয়ারপোর্টে আছে
একটা পায়ের ছাপ দেওয়া থাকে, আর দেখায় যে তুমি মানে হাতটা এরকম করে দাঁড়াও, সো এরকম করে দাঁড়াতে হয়, ওই ওই পায়ের ছাপের উপরে এরকম পা রাখতে হয় আর হাতটা এরকম উপরে ধরতে হয়। ধরার পরে হচ্ছে ওরা একটা মানে এরকম একটা ডোর এরকম করে ঘোরায়, আমি জানি না কোনো ইলেকট্রোম্যাগনেটিক কিছু আছে কি না, করে হচ্ছে ওরা আপনার করে। আবার কিছু কিছু জায়গায় হচ্ছে আমার শরীরে কিছু মানে হাতের ভিতরে কিছু মার্কারও দিয়েছে, ঠিক আছে। সো মার্কার দিয়ে হচ্ছে আপনার দিয়ে দেখছে আর কি, আপনার লাইট দিয়ে আমার হাতের ভিতরে দেখছে আর কি। এরকম আসলে নানাবিধ এক্সপিরিয়েন্স আছে। ইউএসের সিকিউরিটিটার এক্সপিরিয়েন্স ভালো না, ওরা আপনার অনেকটা এই দিক থেকে বাংলাদেশিদের মতোই বলতে পারি, যে ওরা ওই ইভেন স্ক্যানারের ভিতর দিয়ে বের করার পরে আবার ম্যানুয়ালিও ব্যাগ খুলে দেখতে চায় অনেক সময়। সো সিকিউরিটিটা একটা খুব মানে খুবই অদ্ভুত আর কি, এক একটা দেশে এক এক রকমভাবে করে এক একটা। আচ্ছা, যদি আমরা এইভাবে বলি যে যেহেতু স্মাগলিং হয় প্রচুর এবং সেটা বেশি বাই এয়ারে হয়, তো সেক্ষেত্রে তারা ক্রাইম আটকানোর জন্য এটা করে, কিন্তু ক্রাইম তো করে সর্বোচ্চ 3-4-5% মানুষ, বাকি সব মানুষ তো আসলে আমরা জাস্ট নর্মাল ট্রাভেল করি। তো সেক্ষেত্রে এই 5-10%-এর জন্য বাকি 90%-এর যে এই যে সিকিউরিটির নামে এই যে ব্যাপারটা, এইটা কি আসলে আপনার কি মনে হয় এটা কি মানুষের প্রতি এক ধরনের না, মানে এক ধরনের হিউমিলিয়েশন না, নাকি আপনার মনে হয় যে ওই 5-10%-এর জন্য হলো, বাকি 90%-এর প্রতি যে অ্যাটিচিউডটা এটাকে তারা স্যাক্রিফাইস হিসেবেই দেখবে? আমার মনে হয় যে এই 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 জিনিসটা আসলে যতটা না স্মাগলিং ঠেকানোর জন্য করে, তার থেকে বেশি হচ্ছে আপনার সিকিউরিটি থ্রেট ঠেকানোর জন্য আসলে করে, যে আপনার ব্যাগের ভিতরে কোনো বোমা টোমা নিয়ে যাচ্ছেন কিনা। ইভেন আপনি হয়তো খেয়াল করে থাকবেন যে ওই মানে অনেক বড় ব্যাটারিও নিতে দেয় না, যে সেই ব্যাটারিটা নিয়ে যদি আপনি ওইখানে প্লেনের ভিতরে কোনো একটা কিছু করে ফেলতে পারেন। তো এটা কিন্তু একটা মানে যখন আজ থেকে আপনার 30-40 বছর আগে অথবা 50-60 বছর আগে যখন মানুষ ট্রাভেল করতো, আমার মনে হয় না যে সিকিউরিটিটা তো কড়াকড়ি ছিল। তো আসলে যারা টেরোরিস্ট থাকে অথবা যারা আসলে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান চায় না, তাদের কিন্তু এটা একটা অবজেক্টিভ থাকে যে তারা আসলে একটা জায়গায় আসলে বোমা মেরে দিবে, কিন্তু কোনো একটা দেশের একটা জায়গায় বোমা মেরে তারা এমন একটা প্যানিক সিচুয়েশন তৈরি করবে যেন আর কি ওই দেশের অথরিটি ভাবে যে সব জায়গায় আসলে অ্যাটাক হতে পারে। এই জন্য তাদের আসলে সেফটি অ্যান্ড সিকিউরিটিতে অনেক বেশি ইনভেস্ট করতে হবে এবং তাদের ইকোনমি আসলে উইকার হতে থাকবে আর কি। তো ইউএসএতে কিন্তু যে 9/11-এর পরে কিন্তু 9/11-এর একটা কিন্তু এটা একটা ইমপ্লিকেশন ছিল যে প্রত্যেকটা জায়গায় আসলে সিকিউরিটি আসলে কয়েক লেভেলেরই করছে এবং তাদের আসলে অনেক ইনভেস্ট করতে হয়েছে। তো আমরা আসলে আপনার কথায় আবার ফিরে আসি, আমি এত সেফটি অ্যান্ড সিকিউরিটি তো আমার পছন্দ হয় না, এবং মানে এটা খুবই টর্মেন্টিং আমার। এই সিকিউরিটি পার হতে যে আমি আমার মাথা তথা সব আউলায় টাউলায় যায়, কারণ এটা একটা বড় হেডেক যে কি না কি কোথায় না কোথায় আটকায় ফেলে। একবার তো ইস্তানবুলে আপনার এরকম সিকিউরিটি চেক করবে, তো আমি এখন একটা কোট পরেছিলাম, কোটের ভিতরে আমার পাসপোর্ট ছিল, তো সব কিছু কোট টোট সব খোলালো, খোলায় টোলায় রাখছি, এইদিকে আমার জুতা খুলছে, বেল্ট খোলা, ল্যাপটপ বের করা, সব গুছায় টুছায় যখন আমি সিকিউরিটি পার হয়ে একটা ট্রানজিটে চলে গেলাম, তার 15-20 মিনিট পরে আমার মনে হলো যে আমি কোটটা আনি নাই, আমার পাসপোর্টটা আমার কোটের ভিতরে থেকে গেছে, তো এখন আমার তো এই পাসপোর্ট ছাড়া তুমি কোথাও মুভ করতে পারবো না। সো ইটস এ মানে বিগ হেডেক। বাট সেইং সো আমার প্লেনের ভিতরে কেউ বোমা দিয়ে প্লেনটা ক্র্যাশ করায় দিবে না, এইটার থেকে ঠিক আছে আর কি, ইটস ওকে, ফেয়ারলি অলরাইট। হ্যাঁ, কিন্তু আপনার মতো যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার তাদের জন্য তো আমার মনে হয় যে ঠিক আছে, তার বোম দিয়ে মারা ফেলা সেটাই ভালো। এত বারবার এই বিরক্তি তো এটা আমার মনে আছে কিন্তু মুখে বললাম না, এটা এনকারেজিং হবে না জিনিসটা। হ্যাঁ, মানে আমাদের মতো ধরেন আমাদের মতো যারা বছরে 1-2 বার বা 3-4 বছরে একবার যায় তাদের জন্য ঠিক আছে, একবারই যাচ্ছি, কোনো দুশ্চিন্তা না হোক। কিন্তু যারা আপনার মতো যারা অনেক ট্রাভেল করে তাদের জন্য তো হ্যাঁ, এটা কিন্তু সময়ও নষ্ট হয়। আপনি প্রতিবার যখন আপনাকে একটা ফ্লাইট ধরবেন, আপনার কিন্তু এই 2-2.5 ঘন্টা আগে যে বসে থাকতে হয় যে এই জিনিসগুলোর জন্য, আর এটা একটা বড় বড় হেডেক। ওকে, আপনি অনেকক্ষণ আগে একটা কথা বলতেছিলেন যে এয়ারপোর্টের বিভিন্ন ইন্টারেস্টিং নাম, তো তখন আমি ওটা জিজ্ঞেস করি নাই, আমার এখন ওটা মনে পড়তেছে, যেহেতু নামের প্রতি আমার একটা স্পেশাল ফ্যাসিনেশন আছে আপনি জানেন, তো এরকম কিছু ইন্টারেস্টিং নাম বলেন এয়ারপোর্টের। যে একটার জন্যই আসলে মাথায় আসছিল, এটাই করি। তো এয়ারপোর্টের নাম সাধারণত কিভাবে হয় বলে আপনার মনে হয়, মানে আপনার
মাথায় সবার আগে কোন এয়ারপোর্টের নাম আসে? পুরো একটা সম্পূর্ণ এয়ারপোর্টের নাম বলেন। এই যে হযরত শাহজালাল, হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তাই না? আচ্ছা, আরো দু একটা বলবেন নাকি? বা এই যে আমি তো আসলে অনেক বেশি যেগুলোতে গিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, যেমন ইয়েতে এই ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আচ্ছা, তো ধরেন এই যে হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো শাহজালাল হচ্ছে বাংলাদেশের একজন মনে হয় ধর্মীয় কোনো আধ্যাত্মিক গুরু ছিলেন আর কি, ঠিক আছে? আর কি হতে পারে? ধরেন ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, হ্যাঁ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, রাজীব গান্ধী আহমেদাবাদে মানে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্দিরা গান্ধী। তাহলে কি পলিটিশিয়ানদের নামে এয়ারপোর্ট হয়েছে? আচ্ছা না, এই শাহজালালের আগের নাম তো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর হ্যাঁ, ছিল। তো সেটা একটা পলিটিক্যাল নাম ছিল। তো আমরা কিন্তু এখনো সাবকন্টিনেন্টের ভেতরেই আছি, তাই না? আচ্ছা, কলকাতার এয়ারপোর্টটা ইন্টারেস্টিং, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো উনিও এক ধরনের পলিটিশিয়ান ছিলেন। আবার আমি হচ্ছে আপনার আন্দামানে গিয়েছিলাম, এটার নাম হচ্ছে পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট। তো পোর্ট ব্লেয়ার হচ্ছে জায়গাটার নাম। সো জায়গাটার নাম দিয়েও অনেক এয়ারপোর্ট থাকে। আচ্ছা, যেমন টোকিওতে হচ্ছে হানেদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো জাস্ট দুইটা আপনার জায়গাটার নাম দিয়ে দেওয়া হয়েছে। তো আমি একটা স্পেসিফিক এয়ারপোর্টে গেছি, সেই এয়ারপোর্টটা নেমে আমার অনেক ভালো লাগছিল আর কি, আমি খুবই অবাক হয়েছি। সেটা হচ্ছে যে লিভারপুল ইংল্যান্ডের একটা শহর। তো আপনি জানেন লিভারপুলের এয়ারপোর্টের নাম কি? আচ্ছা, লিভারপুল কিসের জন্য বিখ্যাত? অথবা একটা ফুটবল টিম আছে, একটা ফুটবল টিম আছে। আচ্ছা, ওকে। আচ্ছা, সো আরেকটু হিন্টস দিলে আপনি বুঝতে পারবেন যে পৃথিবীর ইতিহাসে আপনার যত ইনফ্লুয়েন্সিয়াল অথবা মোস্ট পপুলার ব্যান্ড আছে অথবা গায়ক আছে, তার ভিতরে একদম টপ 10টা লিস্ট করলে অথবা 5টা লিস্ট করলে একটা জনপ্রিয় ব্যান্ড হচ্ছে ব্রিটিশ। বলতে পারবেন? জানেন আপনি? গেস করেন। আচ্ছা, আপনি বিটলসের নাম শুনেছেন? হ্যাঁ বিটলস। বিটলস কি ব্রিটিশের নাকি? হ্যাঁ, বিটলস অবশ্যই ব্রিটিশ। তো বিটলসের একজন সিঙ্গার ছিলেন হচ্ছে জন লেনন, উনি হচ্ছেন লিভারপুলের। সো লিভারপুল এয়ারপোর্টের নাম হচ্ছে জন লেনন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর কি। সো তারা আর কোনো ধরনের শহর অথবা কোনো ধরনের আপনার ইসের ভিতরে যায় নাই, এরকম সরাসরি হচ্ছে আপনার একটা গায়কের নামে এয়ারপোর্টের নাম দিয়েছে। জন লেনন তো বোধহয় মার্ডার হয়েছিলেন না ইমাজিনেশন গানের জন্য? হ্যাঁ, ইমাজিন দেয়ার ইজ নো। আচ্ছা, আর আরো কিছু ইন্টারেস্টিং এয়ারপোর্টের নাম বলি। এয়ারপোর্টে আমি যাই নাই, কিন্তু আমার যাওয়ার ইচ্ছা আছে। সেটা হচ্ছে একটা এয়ারপোর্ট হচ্ছে একটা সায়েন্টিস্টের নামে আছে, নিকোলা টেসলা। হ্যাঁ, নিকোলা টেসলা। উনি মনে হয় রোমানিয়ান, আই এম নট শিওর রোমানিয়ান নাকি ওই ইস্টার্ন ইউরোপিয়ান কোনো কান্ট্রির। না, টেসলা তো রোমানিয়ান না। আচ্ছা, কিন্তু ইস্টার্ন ইউরোপিয়ানেরই কোনো আমেরিকান। টেসলা আমেরিকান। আচ্ছা, কিন্তু নিকোলা টেসলা নামে এয়ারপোর্ট আছে। সো কোথায়, কোন দেশে? আমার মনে পড়ছে না, একটু সিট দেখে বলেন। না, আমি যাইনি এয়ারপোর্টটাতে। আচ্ছা, আমি তার জন্ম বোধহয় আমেরিকায় না, বাট সে তো তারই তো আমেরিকা। আমি প্রিটি শিওর যে আপনার ইস্টার্ন ইউরোপের কোনো দেশে, এবং সেই দেশের হচ্ছে আপনার সেই এয়ারপোর্টের নামে। আমি শুনেছি যে আপনার পর্তুগালের একটা এয়ারপোর্টের নাম হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর নামে। তাই নাকি? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তার আর্জেন্টিনার কোনো মেসির নামেই নাই? এটা জানি না আমি। ইন্ডিয়াতে টেন্ডুলকারের নামে একটা এয়ারপোর্ট থাকা উচিত, হতেই পারে। হ্যাঁ, সচিন টেন্ডুলকার। কারণ টেন্ডুলকার যেই পরিমাণ পপুলার, ঠিক আছে, এই ছত্রপতি শিবাজি আমি তো চিনি না, কিন্তু সচিন টেন্ডুলকারকে তো সবাই চেনে। তো দিজ আর সাম ইন্টারেস্টিং থিংস। এবং ঠিক এই কারণে কিন্তু আমার কলকাতার মেট্রো স্টেশনগুলো খুব ভালো লাগে। আপনার কলকাতার মেট্রো স্টেশনের নামগুলো কিন্তু এরকম, মানে রবীন্দ্র সদন, ঠিক আছে, তো নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। না, তবে আপনি এটা বলার পর খেয়াল করলাম যে অধিকাংশ এয়ারপোর্টের নামই তো আসলে কোনো কোনো পলিটিক্যাল ফিগারের নামেই হয়। পলিটিক্যাল ফিগারের নামে অথবা ওই জায়গাটার নামে, অ্যাটলিস্ট সাবকন্টিনেন্টে। এন্টারটেইনাররা তো এয়ারপোর্টে জায়গা বরাদ্দ পায় না, কেমন কথা। হ্যাঁ, কিন্তু এখন তো আপনি জানতে পারলেন যে জন লেনন এয়ারপোর্ট আছে, ঠিক আছে। হ্যাঁ, বাংলাদেশে আবার কখন একটা হুমায়ুন আহমেদের নামে একটা এয়ারপোর্ট করা উচিত। হ্যাঁ, করা যেতেই পারে আর কি। হ্যাঁ, করা যেতেই পারে। ওকে, এয়ারপোর্টের যে কর্মকর্তারা জব করে, মানে যারা সারাক্ষণ এই ইমিগ্রেশন করে, বোর্ডিং পাস দেয় বা এই যে চেকিং করে, ওদের নিয়ে আপনার কোনো অবজারভেশন আছে কিনা? হ্যাঁ, ওদেরকে দিয়ে আমার অবজারভেশন আছে। আমার কাছে সবসময় মনে হয়, অথবা হয়তো আগে বলেছি কিনা আমি জানি না, সেটা হচ্ছে যে একটা এয়ারপোর্ট আসলে একটা দেশের হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে আমি একটা এয়ারপোর্টে যে পাই, ঠিক আছে। একটা এয়ারপোর্টে যদি
মানুষজন আমার সাথে ভালো ব্যবহার করে, তাহলে আমি দেশটা সম্পর্কে আমার অনেক উচ্চ ধারণা আমি পোষণ করি। যদি আমার দেশটা যদি অফিসাররা ভালো ব্যবহার না করে, তাহলে আমার ওই দেশ সম্পর্কে একটা খুবই খারাপ ধারণা হয় আর কি। তো ওদের কাজটা কিন্তু একদম ইজি না, আসলে ডিফিকাল্ট। কিন্তু কমন যেই জিনিসগুলো, যে আপনার একটু গ্রিট করবে, একটু হেসে কথা বলবে, তারপরে কোনো বর্ণ বৈষম্য করবে না, এই মিনিমাম জিনিসগুলো আমার মনে হয় যে অ্যাটলিস্ট তাদের এনশিওর করা উচিত, এবং অনেকেই করে। আর অনেকেই আছে খুব রুড, খুব মানে গম্ভীর হয়ে থাকে, মানে অনেক চিল্লাচিল্লি করে কথা বলে। সো ওই দেশটার প্রতি আপনার মানে বিতৃষ্ণা চলে আসে আর কি। তো এরকম আমার একাধিক ক্ষেত্রে হয়েছে যে আমি কিছু কিছু দেশে গেছি এবং আমাকে মানে ইমিগ্রেশন অফিসে এত বাজে ব্যবহার করেছে যে আমার হচ্ছে মানে মনে হচ্ছে যে এই দেশে আর না ঢুকি, দেশ থেকে আমি বের হয়ে চলে যাই। তবে আপনার একটা ইন্টারেস্টিং ঘটনা আমি বলতে পারি। এই ঘটনাটা আমার লাইফে একবারই ঘটেছে এবং আমি শিওর যে অনেক বেশি মানুষের সাথে ঘটে নাই। সো আমি হচ্ছে একবার ফিলিপিন্সে গেলাম, তো ম্যানিলাতে আমি ল্যান্ড করলাম। তো লাইনে দাঁড়ায় আসছি, তো যখন আমার পালা আসলো আমি ইমিগ্রেশন ক্রস করব, পাসপোর্ট অফিসারকে আমার পাসপোর্টটা দিলাম। সো পাসপোর্টটা দেওয়ার পরে সেই পাসপোর্ট অফিসার ছিলেন একজন মহিলা। তো সে আমার সাথে অনেকক্ষণ ধরে কথা বললো, এবং এইগুলো সাধারণত তো আপনার ওরা বোঝার চেষ্টা করে যে আমি দেশে যে ইলিগাল ওয়েতে থেকে যাবো কিনা, কিন্তু তার ইগুলো এরকম ছিল না যে ও তুমি তো অনেক দেশে ঘুরছো, হ্যাঁ কতদিনের জন্য থাকবা, কোথায় কোথায় যাবা, ও এইটা করো কিন্তু, এটা করো কিন্তু, এটাই করে টোরে প্রায় 5-7 মিনিট হচ্ছে সে কথা বললো। এখন ইমিগ্রেশন অফিসে কথা বললে তো আমাকেও বলতে হবে। তো আমি বের হলাম, বের হয়ে সিম কিনলাম, নিচে নামলাম, নামার পরে ফোনটা খুললাম, দেখি যে আমার ফেসবুক মেসেঞ্জারে একটা মেসেজ যে দিস ইজ দ্য ইমিগ্রেশন লেডি ইউ জাস্ট মেট, সো আর ইউ ফ্রি টু নাইট। সো এরকম একটা মেসেজ আসলো। ওকে, তো হ্যাঁ মানে আপনি একজন সুদর্শন মানুষ, তারপরে ইট প্রুভস যে দে আর হিউম্যান অ্যাজ ওয়েল। আপনি বললেন না যে ওদের আচার ব্যবহার কিরকম আর কি। সেটাই, মানে শেষ পর্যন্ত আসলে চেহারা এবং কথাবার্তা আসলে ম্যাটার করে না, সেটা তো আমি বলতে পারবো না। এই যে করছে তো আপনার ক্ষেত্রে আমার চেহারা কিরকম এটা তো আমি জানি না আসলে। হ্যাঁ মানে আপনি আমার চেয়ে প্রায় 10 বছরের বড়, কিন্তু আপনারা দেখে থেকেও বিশ্বাস করবে না। সো এটা তো একটা খারাপ জিনিস। মানুষ তো আমি শুনছি যে যারা একটু মানে বয়স্ক ভারী কি তাদের উপর বেশি রিলাই করে। ওই তো মানে দেখে তো আপনার ইয়াং মনে হয়। ওকে, এই যে আপনি এত তো দেশে ঘুরেন, মানে বেশিরভাগ জায়গাতে তো আসলে আপনি আগে কখনো জানেন নাই, তো আপনি যাওয়ার পরে এই যে এত ঘুরেন বা এত অভিজ্ঞতা নেন, মানে আপনি এই কনফিডেন্সটা পান কোথায়? মানে আপনার কোনো ভয় কেন কাজ করে না? ও আমি প্রচণ্ড ভীতু মানুষের ভাই। আমি হচ্ছে মানে প্রতিবার আমি কোনো একটা নতুন দেশে যাই অথবা পুরোনো দেশে যাই, আমার ভিতরে সবসময় ভয় কাজ করতে থাকে। আর আমি তো আসলে একদম সোলো ট্রাভেল করি, আমার সাথে কেউ থাকে না। আমি ভাই প্রত্যেকটা সেকেন্ডে ভয় থাকি। আমার হচ্ছে ভয় শুরু হয় হচ্ছে একেবারে প্লেনটা যখন ল্যান্ড করবে তখন থেকে। কারণ হচ্ছে আমি প্রতিবারই ভাবি যে এইবার মনে হয় এই দেশটা তোমাকে ঢুকতে দিবে না, মনে হয় বের করে দিবে। তো এই জন্য আমি হচ্ছে সবসময় ইমিগ্রেশন অফিসারের কাছে যাওয়ার আগে টয়লেটে যাই। টয়লেটে যে বেশ অনেকক্ষণ ধরে আর কি টাইম স্পেন্ড করি, নিজেকে শক্তি টক্তি সঞ্চয় করি, এরপরে যে হচ্ছে আপনার ইমিগ্রেশন অফিসারের সামনে দাঁড়াই। সো আসলে আমি খুব সাহসের সাথে করি না ভাই, খুব ভয়ে ভয়ে করি। আচ্ছা, আপনি এর আগের এপিসোডে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে কিছু কথা বলছিলেন, যেটা আসলে ওই আমাদের ওইখানে অডিও না আসার কারণে ওই অংশটুকু ওই এপিসোডে আসে নাই। আবার তাহলে বলি যে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি যে সমস্ত নেগেটিভ অভিজ্ঞতা ফেস করেন, ওই ধরনের কিছু নেগেটিভ এক্সপিরিয়েন্স বলেন তাহলে এয়ারপোর্টগুলোতে। আচ্ছা আচ্ছা, সো মানে বাংলাদেশি মানে আমার তো জন্মের উপরে আমার কোনো হাতি ছিল না, দেন আমি একটা বাংলাদেশ নামে একটা ভূখণ্ডে জন্মেছি, অ্যান্ড আই এম হ্যাপি উইথ এভরিথিং আই হ্যাভ আর কি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমাকে যদি বলা হয় যে তুমি যদি পৃথিবীর একটা জিনিস আসলে কি চেঞ্জ করতে চাচ্ছ, যেটা আসলে মানে ধরেন আমার প্রিয়জন এইগুলোর কথা বাদ দিলে একটা ম্যাটেরিয়ালিস্টিক জিনিস যদি তুমি চেঞ্জ করতে যাচ্ছ, তাহলে আমি মনে করবো যে
আমার যদি একটু পাসপোর্টটা স্ট্রং হতো বাংলাদেশের, অথবা আমার যদি একটা স্ট্রঙ্গার কান্ট্রির পাসপোর্ট থাকতো, তাহলে আমার জন্য খুব মানে ভালো হতো। কারণ হলো আমি তো আসলে ঘুরতে খুব পছন্দ করি, আমার খুব ইচ্ছা যে আমি একটু মঙ্গোলিয়াতে যাব আর কি, কিন্তু কোনো মঙ্গোলিয়ান এম্বাসি বাংলাদেশের নাই, আমি মঙ্গোলিয়া যেতে পারছি না। আমার অনেক দিনের শখ যে আমি সাউথ আমেরিকাতে যাব, ল্যাটিন আমেরিকাতে, আর্জেন্টিনা, আমার তো ব্রাজিলে যাওয়ার অনেক স্বপ্ন, কলম্বিয়া, এসব আমি কিন্তু ব্রাজিলে যেতে পারবো না। হ্যাঁ, তো পারবেন না কেন? পারবেন না বলে তো কিছু নাই, কিন্তু এখন খরচটা অনেক বেড়ে যায়, ঠিক আছে, চ্যালেঞ্জটা অনেক বেড়ে যায়। সো আমি হচ্ছে কোনো একটা দেশে যখন যাব, তার আগে আসলে আমার যেই পরিমাণ পেপার ওয়ার্ক করতে হয়, যেই পরিমাণ ভিসা ফি দিতে হয়, তাতেই আসলে আমার এই পুরো ট্রিপের আমার 5 থেকে 10% অথবা 15% কিন্তু খরচ হয়ে যায়, ঠিক আছে। ওকে, সো আপনি অভিজ্ঞতার কথা বললেন, আমি হলো একবার ক্যাম্বোডিয়াতে গেলাম। সো ক্যাম্বোডিয়াতে যাওয়ার উদ্দেশ্য ছিল যে আমি পৃথিবীর অনেক মানে সপ্তাশ্চর্য এরকম ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড দিয়ে সার্চ দিচ্ছিলাম, তো দেখলাম যে ক্যাম্বোডিয়াতে হচ্ছে সিএম রিপ নামে একটা জায়গা আছে, সেখানে আঙ্গরওয়াত নামে একটা জায়গা টেম্পল আছে, সেই টেম্পলটা হচ্ছে ফ্যাসিনেটিংলি বিউটিফুল। তো আমি হচ্ছে সিএম রিপে গেলাম, তো প্লেন থেকে নামলাম, নেমে হচ্ছে যথারীতি ইমিগ্রেশনের কাউন্টারে তাড়াতাড়ি চলে গেলাম। ও আমার পাসপোর্টটা হাতে নিল, পাসপোর্টটা হাতে নিয়ে আমাকে জাস্ট এরকম মাছি তাড়ানোর মতো করে এরকম করে সিগন্যাল দিল। সো তার মানে আমাকে লাইন থেকে আসলে সরে যেতে বললো। তো আমি সরে গেলাম, এরপরে আমার পেছনে যত মানুষ আছে একজন একজন করে সবাই ঢুকলো, ঢোকার পরে সবাই যখন ঢুকে গেল, সে আমাকে সাথে করে নিয়ে গেল, নিয়ে যে একটা রুমে নিয়ে গেল, নিয়ে যে আরও 3-4 জন অফিসার আসলো, এসে প্রায় আমাকে হাফ অ্যান আওয়ার ধরে আর কি ওইখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে আর কি। সো মানে আমার এক্সপিরিয়েন্সটাই একদম পুরা বিটার হয়ে গেল আর কি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আপনার সেম হচ্ছে মালদ্বীপসে গেছি। সো মালদ্বীপে কেন? মালদ্বীপতেও না আমারই কোনো দেশ না। মালদ্বীপসে বাংলাদেশে, মালদ্বীপস কিন্তু সাউথ এশিয়ার ভিতরে মালদ্বীপের পাসপোর্ট হচ্ছে স্ট্রংগেস্ট পাসপোর্ট। সো আপনি ছোটবেলা থেকে শুনে আসতেছি মালদ্বীপ কবে যেন ডুবে যাবে, ডুবেও না, আবার এরা তো দে আর এক্সট্রিমলি রিচ, আপনি ওদের ইকোনমি সম্পর্কে দেখেন আর কি। সো মালদ্বীপসের পাসপোর্ট হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার ভিতরে, সাউথ ইস্ট এশিয়া না, সাউথ এশিয়ার ভিতরে স্ট্রংগেস্ট পাসপোর্ট। আচ্ছা, তো মালদ্বীপসে একই কাহিনী, যে গেলাম, সো সে হচ্ছে বলে যে ওই দিকের লাইনে যাও, ওই দিকের লাইনে যাও, আমাকে সেপারেট লাইনে পাঠিয়ে দিচ্ছে। তো ওই লাইনে যাওয়ার পরে বুঝলাম যে ওইখানে আসলে ওয়ার্কার ভিসাতে যারা আসছে, মানে কাজের ভিসাতে যারা আসছে তাদের জন্য একটা সেপারেট লাইন। তা আমি ওখানে কিছুক্ষণ দাঁড়ায় থেকে বললাম যে ওটা তো ওয়ার্কার ভিসা, সো আমি তো, তখন তুমি বলো যে তুমি বাংলাদেশ থেকে আসছো না? বলে হ্যাঁ, বাংলাদেশ থেকে আসছি। বলে যে ওইখানে যাও। সো না, আমি ওয়ার্কার ভিসাতে আসিনি, আমি এখানে ঘুরতে আসছি। আর ইন্টারেস্টিংলি হচ্ছে মালদ্বীপে বাংলাদেশিদের জন্য কোনো ভিসা লাগে না। সো কিছু কিছু দেশে আছে ভিসা অন অ্যারাইভাল, কিন্তু মালদ্বীপে হচ্ছে ভিসা এক্সাম্পটেড, মানে আপনি চাইলেও কোনো জায়গা থেকে আপনি ভিসা নিতে পারবেন না, কিন্তু সেখানে আমাকে ঢুকতে দিবে না, আমাকে ওখানে আটকায় রেখে দিয়েছে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আরেকটা খুব দুঃখের স্মৃতি আছে আমার। দুঃখের স্মৃতিটা হলো যে এর আগে আমি বিভিন্ন সূত্রে বললাম না যে আমার প্লেনে আসতে আসতে হচ্ছে অনেকের সাথে বন্ধুত্ব হয়েছে। তো আমি হচ্ছে একবার আমস্টারডাম থেকে, নেদারল্যান্ডস থেকে ঢাকায় আসার পথে আমার হচ্ছে ইস্তানবুলে হচ্ছে একটা ট্রানজিট ছিল। তো আমি ইচ্ছা করে এই ট্রানজিটটা একটু লঙ্গার সময় নিয়েছিলাম, যে আমি আসলে এটা খুঁজে পেয়েছিলাম যে আমার যদি ইউরোপের মানে সেনজেন ভিসা যদি থাকে, তাহলে টার্কিতে ঢুকতে আমার কোনো ভিসা লাগবে না। সো এটা হচ্ছে আমি পড়েছিলাম। তো হচ্ছে আপনার আমস্টারডাম থেকে উঠলাম, ওঠার পরে আমার পাশে একটা ডাচ ভদ্রলোক বসলো। তো সেই ভদ্রলোক বললো যে সেই আর কি কনভারসেশন শুরু করলো যে তুমি কোথা থেকে আসছো। তো আমি যখন বাংলাদেশ থেকে আসছি বললাম, তখন সে বললো যে আমি হচ্ছে সোলার নিয়ে কাজ করি, আমার বাংলাদেশে যাওয়ার ইচ্ছা আছে সোলার এনার্জি নিয়ে। তো তুমি এখন কোথায় যাচ্ছ? তাই বললাম এখন ইস্তানবুলে যাবো, 2 রাত থাকবো ইস্তানবুলে, না সরি 1 রাত থাকবো। তো এটা শোনার পরে সে বললো যে আমিও তো ইস্তানবুলে যাবো। এরপরে হচ্ছে আমরা 4 ঘন্টা ইস্তানবুলে কি করব নেক্সট 2 দিন একসাথে অথবা নেক্সট 1 দিন একসাথে, এই সব কিছু আমরা প্ল্যান করে ফেললাম, এবং ওইখানে যারা টার্কিশ ছিল আশেপাশে তাদের কাছ থেকে ডাবল চেক করে নিলাম। কিন্তু আলটিমেটলি আমরা নামলাম 2 জন একসাথে, ইমিগ্রেশনের এখানে গেলাম, ও ইমিগ্রেশন ক্রস করে আমার জন্য ওয়েট করলো। এরপরে আমি গেলাম, তো আমাকে দেখে বললো যে না, তোমার এই ভিসাতে তুমি ঢুকতে পারবে না, ঠিক আছে। তো ওই ছেলেটা মানে এত শকড হয়েছে, ওই ছেলেটা আপনার ইমিগ্রেশন পার হয়ে ওয়েট করছিল, কিন্তু সে আবার এসে
আমার হয়ে অনেকক্ষণ কথা বলছে যে কেন ঢুকতে দিবা না, কেন ঢুকতে দিবা না, কেন ঢুকতে দিবা না, কেন ঢুকতে দিবা না। কিন্তু ও বলছে যে সার্টেন কিছু রুল আছে, তোমার একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা ছিল, সেঙ্গেন ভিসা, সো তুমি এটা ইউজ করে ফেলছো, সো তুমি টার্কিতে এখন ঢুকতে পারবা না। তো মানে ইট ওয়াজ সো হিউমিলিয়েটিং আর কি, যে আপনার একজন আমার জন্য মানে আমরা দুইজনই হিউম্যান বিং, আমরা দুইজন একসাথে প্ল্যান করলাম যে আমরা একসাথে শহর ঘুরে দেওয়া পারবো, সে চলে গেল এবং আমাকে যেতে দিল না। এবং সে অনেকক্ষণ চেষ্টা করলো এবং সে মানে বিশ্বাসই করতে পারছে না যে একটা মানুষ যে পার হয়ে যেতে পারবে না। সো দেয়ার আর মানে সো মেনি স্টোরিজ, আমি বললে রাত পার হয়ে যাবে আর কি। মাত্র 3টা স্টোরি বলেই তো রাত পার হয়ে যাওয়ার কথা বলতেছেন, মাত্র 3টা স্টোরি, এই এত মানে 212 ফ্লাইটের মধ্যে 3টা স্টোরি দিয়ে বাংলাদেশি পাসপোর্ট না এটা এত খারাপ যে বলতেছেন, এইটা তো আসলে আমি হচ্ছে আপনার মানে ইসের ভেতরে মানে এয়ারপোর্টের ভেতরে যাওয়ার পরের এই ঘটনাগুলো বলছি। এরকম আরও অনেক কাহিনী আমি বলতে পারবো, কিন্তু এটা তো আসলে রিপিটেটিভ অথবা বোরিং হয়ে যাবে, যে সব জায়গায় হচ্ছে আমাকে ইমিগ্রেশন অফিসার আটকায় দিচ্ছে। অনেক জায়গায় আপনার ফ্লাই করতে দেওয়ার আগেই আপনার আধা ঘন্টা আটকায় রাখছে যে আমাকে বোর্ডিং পাস দিবে, কিন্তু আমি যে ওই দেশটাতে যেতে পারবো কি না সেটার কোনো গ্যারান্টি নাই। আর তার আগে যে আমি ওই একটা দেশে যাব, সেই যাওয়ার জন্য যে আমার একটা ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে, আমার যে এইরকম দিস্তার পর দিস্তা আপনার ব্যাংক স্টেটমেন্ট, হোটেলের বুকিং, তারপরে ফ্লাইটের বুকিং, তারপরে প্রুফ অফ মাই এমপ্লয়মেন্ট, আমার অফিস থেকে আমি ছুটি পেয়েছি কি না, এই ধরনের তো আপনার গাট্টি জিনিস দিতে হয়। তারপরে আবার ঢাকা ইমিগ্রেশন তো মানে আরেক রকমেরই। যখন প্রথম ট্রাভেল করতাম, এখন আর আমার সাথে সমস্যা হয় না, কারণ ওরা মনে হয় আমার ট্রাভেল হিস্ট্রিটা বের করে ফেলে, ঝামেলা করে না। কিন্তু শুরুর দিকে তো মানে এত অবান্তর সব প্রশ্ন করতো যে মানে মেজাজটা ঠান্ডা রাখাটাই কঠিন হয়ে যেত। আর হলো মানে এই যে আমি বললাম আমার ইচ্ছা করছে আমি এখন মঙ্গোলিয়া যাবো, যেতে পারছি না, ইচ্ছা করছে আমি ব্রাজিলে যাবো, আমি যেতে পারছি না। আর আরেকটা সমস্যা হলো যে কোনো একটা কারণে আমার মনে হয় যে বাংলাদেশি সিটিজেনদেরকে ট্রাভেল করতে নিরুৎসাহিত করা হয়। এটার পেছনে একটা বড় কারণ হলো যে ঢাকা থেকে যেসব ফ্লাইট আসলে ইনিশিয়েট হয়, সেসব ফ্লাইট হচ্ছে মোর এক্সপেন্সিভ থাকে ওই সিমিলার ডিস্টেন্সের অন্য ডেস্টিনেশনের ফ্লাইটে। যেমন আমি যদি বলি যে ঢাকা থেকে আমি হয়তো দুবাই যেতে আমার যে পরিমাণ টাকা লাগবে, কলকাতা থেকে দুবাইয়ের ডিস্টেন্স কিন্তু সিমিলারই, তাই না? তার আপনার হয়তো হাফ প্রাইসে সেই জিনিসটা পাওয়া যায়। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই, ঢাকা থেকে যেসব ফ্লাইট ইনিশিয়েট হয় সেগুলো রাউন্ড ট্রিপের টিকিটের দাম ওই যদি আমি রিভার্স করে দিই রাউটটা, তাহলে তার থেকে অনেক বেশি থাকে। সো উদাহরণটা কি, যে আপনি মনে করেন লন্ডন যাবেন, তো ঢাকা লন্ডন ঢাকা এই ফ্লাইটের টিকিটের দাম অনেক বেশি থাকবে লন্ডন ঢাকা লন্ডনের থেকে, যদিও আপনার রাউটটা কিন্তু সেম, মানে আপনি সেম ডিস্টেন্সই কভার করছেন। সেটা একটু আপনি দেখতে পারেন। সো মানে আমাদের জন্য আসলে ট্রাভেল করাটা ইজি না, ইটস ডিফিকাল্ট। ওকে, তো তাহলে আপনারা যারা ট্রাভেল করেন, আপনি তো মানে আমি তো ভুলে গেছি, আপনাকে তো ই করা উচিত ছিল। আপনি যে ভারতে গিয়েছিলেন, আপনাকে একদিন একটা হোটেলে ডিনাই করছিল না যে আপনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে হোটেলে উঠতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আহমেদাবাদে তো কত কাহিনী। হ্যাঁ, তারপরে তো মানে আমরা আবার হোটেল খুঁজে বের করলাম। হ্যাঁ হ্যাঁ, সে তো হয়েছে, আহমেদাবাদে কত কাহিনী। তবে ওইটাকে আমি বেনিফিট অফ ডাউট এই কারণে দিব যে পরের দিন তো বিশ্বকাপ ফাইনাল ছিল, ওইটা একটা কারণ। বিশ্বকাপ ফাইনাল থাকলে আপনার কোনো একটা ফরেনার হোটেলে উঠতে পারবে না। আপনি যদি একজন ব্রিটিশ সিটিজেন হতেন, আপনি কি ভাবেন যে ভাবছেন যে আপনাকে হোটেলে এন্ট্রি ডিনাই করতে পারতো? করতো না, অবশ্যই করতো না। হ্যাঁ, ওই সেদিন তো বেনিফিট অফ ডাউট দিলাম যে যদি চাইলে দেওয়া যায়, কিন্তু আসলে তো দেওয়ার উচিত না। ওকে, আমি যেটা বলতেছিলাম যে আমাদের তো ট্রাভেলিংয়ের যে ব্যাপারটা, ট্রাভেলিংয়ের একে তো বিমান ভাড়া অনেক বেশি, তার উপরে ভিসা প্রসেস অনেক ঝামেলা। তো এত কিছুর পরও তাহলে ট্রাভেল যে করেন, এইখান থেকে কী লাভ করেন, বা ইয়াতে এয়ারপোর্ট দেখে কি অ্যাচিভ করলেন? কোনো কিছু লাভ করি নাই এবং অ্যাচিভ করতে পারি নাই। যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যাংকে কিছু লোন জমা হয়েছে, আর কোনো অ্যাসেট করতে পারি নাই। এটা ছাড়া তো কোনো লাভ দেখতে পাচ্ছি না অ্যাটলিস্ট আমি। আচ্ছা, ওকে, সো আমার আসলে ওই যে আপনি জিজ্ঞেস করলেন না যে আপনি তো সাহস কোথায় পান, তো আমি তো আগেই বললাম যে আমি অনেক একটু ভীতু, তো আমি একটু সাহস সঞ্চয় করার জন্য একটু মাঝে মধ্যে বাইরে যাই আর কি। ওকে, সো এয়ারপোর্ট থেকে যদি করা হয়, মানে এয়ারপোর্ট নিয়ে যে আমরা যে প্রায় 1.5 ঘন্টা ধরে গল্প করতেছি, তো আমার মতে ইয়েতে যে এয়ারপোর্ট এত যে এয়ারপোর্ট দেখলেন, 77-78টি এয়ারপোর্ট দেখে ফেললেন, তো এই ওভারঅল এয়ারপোর্ট থেকে যদি কি করা হয়, মানে একটা দেশের সাথে আর একটা দেশের
তুলনার জায়গায় যদি আসি, তাহলে এই যে আমাদের ঢাকা এয়ারপোর্টের সাথে যদি আমরা এখন অন্যান্য দেশের এয়ারপোর্টগুলো, মানে ধরেন আমেরিকা বা ইউরোপের এয়ারপোর্টগুলো বাদই দিই, ভিয়েতনাম বা ফিলিপাইন, ওরা তো খুব বড় কোনো হয় না, ওদের এয়ারপোর্টগুলোর সাথে যদি বাংলাদেশের এই শাহজালাল এয়ারপোর্টের তুলনা করি, এইটা দিয়ে আসলে মানে দুই দেশের পার্থক্যটা কতটা প্রকটভাবে আপনি বুঝতে পারেন? আমাদের ইকোনমি তো অনেক স্ট্রং, অ্যাটলিস্ট আমরা কাগজে কলমে আমাদের অনেক হাই জিডিপি, কিন্তু মানে এয়ারপোর্টটা একদমই এটার রিপ্রেজেন্টেশন না। আমি মানে কলম্বো এয়ারপোর্টে যখন প্রথম ল্যান্ড করার পরে আমার মনটা এত খারাপ হয়ে গেছিলো, কারণ আমি ভাবছিলাম যে শ্রীলঙ্কার ইকোনমি তো বাংলাদেশের থেকে স্মলার, এবং এয়ারপোর্টটা নিশ্চয়ই খুব একটা ভালো হবে না। এত সুন্দর একটা এয়ারপোর্ট ভাইয়া, আপনি চিন্তা করতে পারবেন না। মিয়ানমারেও সেম, ইয়াঙ্গুনে যে এয়ারপোর্টটা তৈরি করেছে, সো চাইনিজরা তৈরি করে দিয়েছে, ইজ বিউটিফুল। ভিয়েতনামের সাথে তো আসলে কোনো তুলনাই হয় না। ভিয়েতনাম ইজ অ্যাজ গুড অ্যাজ আদার সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি। তো বাংলাদেশের এয়ারপোর্ট আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে প্রথমত আসলে ছোট, তারপরে হচ্ছে এটা খুবই আনঅর্গানাইজড এবং খুবই কেওটিক। আপনি ধরেন অ্যাটলিস্ট তো মানুষজন তো কিউতে ঠিক মতো দাঁড়াতে পারে, সো সেই জিনিসটা থেকে শুরু করে আপনি যে একটা লাগেজ আসবে, সেই লাগেজটা কি আদৌ এসে পৌঁছাবে কিনা, সেই পর্যন্ত আর কি পুরোটাই আপনার খুবই অদ্ভুত। তো আমার মনে হয় যে বাংলাদেশটা হচ্ছে যেভাবে আসলে চলছে, এয়ারপোর্টটাও তার খুব একটা ব্যতিক্রম না। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে ক্লিনলিনেস। সো অলমোস্ট এইসব সাউথ ইস্ট এশিয়াদেরও যেসব এয়ারপোর্টগুলো আছে এগুলো খুব ক্লিন থাকে। শুধু এয়ারপোর্ট না, ইভেন আপনার ট্রেনের যেই আপনার বগিগুলো, ধরেন ইন্দোনেশিয়ার তো অনেক রিচ কোনো কান্ট্রি না, ওদেরও যে আপনার ট্রেনের ভেতরের টয়লেটগুলো একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। আমি তো আসলে বাংলাদেশ রেলওয়ের টয়লেটে ঢুকতে আমার খুব খারাপ লাগে। আমি একটা বড় শ্বাস নিয়ে ভেতরে ঢুকি, তারপরে তাড়াতাড়ি কাজ সেরে আর কি। আমি এই জন্য ট্রেনে উঠলে কখনো কিছু সেভাবে খাওয়া দাওয়া করেন না আর কি। হ্যাঁ, এটাই আর কি। তো মানে তারপরেও আমাদের এয়ারপোর্টে এখন মানে ওই নোংরার দিকটা অ্যাটলিস্ট টয়লেটে আমার মনে হয় কমছে আর কি। হ্যাঁ, কিন্তু কালকে রাতে আমি যখন আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমি পৃথিবীর এরকম কোনো এয়ারপোর্ট আমার মনে পড়ে না যেই এয়ারপোর্টে, না মনে পড়েন এটা বলা ঠিক না, তবে আমি বলি যে বেশিরভাগ এয়ারপোর্টই কিন্তু আপনার মানে আপনি সি অফ করতে ভেতরে চলে যাওয়া যায় আসলে এয়ারপোর্টের। তো এই যে একটা বাইরে যে একটা ব্যারিয়ার দিয়ে রাখছে এবং যেখানে আসলে একদম মানে পঙ্গপালের মতো মানুষজন আসলে ওয়েট করছে, এটা কিন্তু কোথাও না। আপনি যদি মানে আপনার যদি টিকিট না থাকে তাহলে হয়তো আপনি ওই ইমিগ্রেশন কাউন্টারটা আপনি পার হতে পারবেন না, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু আপনি পৃথিবীর যে কোনো দেশে এয়ারপোর্টে যেয়ে আপনি এক্সপ্লোর করতে পারবেন। যে কোনো দেশ বলাটা ভুল, মানে বেশিরভাগ এয়ারপোর্টে। তো এইটা কিন্তু আপনার আরেকটা জিনিস। আর থার্ড জিনিস হচ্ছে যে আপনার এই এয়ারপোর্টের সাথে যে কানেক্টিভিটিটা, প্রায় ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশেরই অ্যাটলিস্ট ক্যাপিটাল সিটিতে যে এয়ারপোর্টটা আছে সেইটা আসলে এনশিওর করে যে এটা হচ্ছে শহরের অন্যান্য পার্টে একটা ভালো কানেক্টিভিটি আছে। সেই কানেক্টিভিটিটা যে একদম মেট্রোই হতে হবে তা না, হয়তো একটা শাটল বাস সার্ভিসও হতে পারে। এটা আমাদের এয়ারপোর্টে একদম কমপ্লিটলি মিসিং। আমরা একদম কমপ্লিটলি রিলাই অন হচ্ছে আপনার হয় প্রাইভেট ট্রান্সপোর্টেশন অথবা আপনাকে হেঁটে একেবারে মেইন রাস্তায় যে যেতে হবে। আর আরেকটা জিনিস, পৃথিবীর বেশিরভাগ এয়ারপোর্টেই আপনার খুব সুন্দর করে সাইন দেয়া থাকে যে আপনার এই জিনিসটার জন্য এইখানে যেতে পারবেন, এই জিনিসটার জন্য এইখানে যেতে পারবেন। তা আমার এখানে যে কোথা থেকে আসলে আমি পাবলিক ট্রান্সপোর্টেশন নিব, কোনো ধরনের সাইনেরও জিনিস নাই। তো আমি যেটা বলতেছিলাম, কালকে রাতেই তো দেখলাম যে লোকজন যেভাবে ঢোকার ইয়েতেই তো বিশাল একটা ফ্লাইট তো ঢোকার সময় মিস হয়ে যায়, এবং ঢোকার যে আপনার গেটটা, সেই গেটে আমি তো মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই যে আসলে লাইন কোনটা, কোন দিক দিয়ে ঢুকবো। তা আপনি বলতে পারেন যে আসলে আমাদের দেশে এত মানুষ তো সামলানো যায় না, কিন্তু মানে আমাদের থেকেও বেশি মানুষ আছে, অনেক দেশ অনেক সুন্দরভাবে সামলাচ্ছে। ঘুষ দিয়ে অবশ্য আগে ভাগে ঢুকে যাওয়া যায়, হ্যাঁ সেগুলো আসলে, কিন্তু এইভাবে কেন, মানে ঢোকার এইরকম বিশ্রী সিস্টেম কেন আমি জানি না। এটা ভালো, মাঝে মধ্যে ভালো হয়, আবার মাঝে মধ্যে একদম হরিবল হয়ে যায়, জানি না, খুব কোন ইনএফিশিয়েন্ট মনে হয়। আমরা
জাতি হিসাবে মনে হয় খুব একটা বেশি, হ্যাঁ, বা বোর্ডিং পাস, ইনক্লুডিং মি। হ্যাঁ বোর্ডিং পাস তো দেখা যাচ্ছে যে ওই যে মেশিন থাকে এমনি নিয়ে নেওয়া যায়, কিন্তু বাংলাদেশে কি ওইটা আছে? না, বাংলাদেশে এটা নাই। আচ্ছা, বোর্ডিং পাসের যে জিনিসটা বললেন, এটার কথা একটা মনে পড়ে গেল। সেটা হলো যে ওই আমরা কি করি যে একটা কাউন্টারে যাই, বোর্ডিং পাস নেই, তারপরে ওদেরকে লাগেজটা রাখি। লাগেজটা রাখলে আপনার ওর লাগেজে একটা ট্যাগ দিয়ে দেয়, ট্যাগ দিয়ে এটা হচ্ছে ওই কনভেয়র বেল্টে দিয়ে দেয়, চলে যায় লাগেজ। তো আপনার কিছু কিছু এয়ারপোর্ট আছে আপনার সুইডেন, নরওয়ে, ডেনমার্কে হচ্ছে বোর্ডিং পাসটা হচ্ছে অটোমেটিক্যালি বের হয়ে যায়। সো আপনি স্ক্যান করবেন বোর্ডিং পাসটা, একটা ডিভাইস, একটা কিওস্ক থাকে। ওটা ইন্ডিয়াতেও তো আছে। ইন্ডিয়াতে আছে, ওকে। তাহলে নেক্সট লেভেলে কি, আপনাকে এই বোর্ডিং পাসটা নিয়ে তো লাগেজটা ড্রপ করার জন্য কোথাও যেতে হবে। তো ওইসব জায়গায় আসলে লাগেজটা ড্রপ করার জন্য কোথাও যেতে হয় না। আপনি আপনার সাথে যদি লাগেজ থাকে, ওরাই হচ্ছে আপনার ওই কিউআর কোডওয়ালা জিনিসটা আপনাকে দিয়ে দিবে। তবে আপনি ওইটাই নিজেই হচ্ছে আপনার পেঁচায় ফেলবেন সুটকেসের ভিতরে, দিয়ে আপনার একটা যন্ত্রের উপরে তুলবেন। সো যন্ত্রের উপরে তুললে তারপরে ও যদি ওকে বলে, তখন আপনার এটা অটোমেটিক্যালি হচ্ছে ভেতরে আপনার লাগেজটা চলে যাবে। সো কোনো হিউম্যানই ইনভলভ না। সেখানে একটা বিশাল বিপদে পড়ছিলাম। হলো আমার হচ্ছে লাগেজের ছিল মানে এরকম 20 কেজি ওজনের আমার লিমিটেশন ছিল, কিন্তু আমার লাগেজ হয়ে গেছিলো 21 কেজি। তো কোনো একটা মানুষ থাকলে তো তারা বলা যায় যে ভাই এইটা 1 কেজি, অথবা অনেক সময় ইগনোর করে, জাস্ট দেখে ঢুকায় দেয়। কিন্তু এটা তো মেশিন, এটা তো বলছে যে 20 কেজির বেশি তুমি নিবা না। তো সে নিলই না আমার সুটকেসটা। পরে এটা ফেলে দিয়ে রাখছে না, পরে সুটকেস খুলে টুলে আপনার জামা কাপড় বের করে গলায় টলায় পেঁচায় টেঁচায়, কোমরে টোমরে পেঁচায়, জ্যাকেট ট্যাকেট পরে টরে তারপরে রিপ্যাক করে তারপরে আপনার ঢুকাই দিচ্ছি। ওকে, আমরা অনেকক্ষণ ধরে আলাপ করতেছি, আলাপ অলমোস্ট শেষ। লাস্টে যেটা জানতে চাবো যে আপনি ট্রাভেলিং নিয়ে এত বই লেখেন, কিন্তু আপনার এই যে 77 বা 78টা এয়ারপোর্ট দেখা হয়েছে, সো এত তো এয়ারপোর্টের দেখার আলোকে এয়ারপোর্ট নিয়ে আপনি সামনে কোনো বই লেখার প্ল্যান কেন করতেছেন না? আপনার সাথে এর আগেও একটা শোতে আপনারা বলছিলাম যে আপনার পাবলিশার জোগাড় করে দেবো, ভ্রমণ কাহিনী লিখেন, আপনার সাথে আদর্শ প্রকাশনী ট্যাগও করা দিয়েছিলাম, কিন্তু আপনি অর্থের লোভে আর সেই কাজটা করেন নাই। দারিদ্রের কষাঘাতে আর শেষ পর্যন্ত শেষ হয়ে ওঠে নাই। তো আপনি খুব একটা ইন্টারেস্টিং জিনিস বলেছেন, সেটা নিয়ে কিছু লেখা যেতেই পারে। এয়ারপোর্টে আমার কাছে আপনি হয়তো এই প্রশ্নটা করেছেন অথবা করেননি, দুইটা কারণে এয়ারপোর্ট আমার কাছে খুবই ফ্যাসিনেটিং লাগে। এটা হচ্ছে আমার জন্য, আপনি যদি আমাকে প্রশ্ন করতেন যে এয়ারপোর্টের কোন দুইটা জিনিস আপনার সবচেয়ে ভালো লাগে, তো এটা আপনাকে আমি একটু বিশদভাবে ব্যাখ্যা করি। একটা জিনিস আমার প্রচণ্ড রকমের ভালো লাগে, সেটা হলো বিশেষ করে যেই এয়ারপোর্টগুলো একটু বড় এয়ারপোর্ট, সেই বড় এয়ারপোর্টগুলোতে তো আসলে পৃথিবীর অলমোস্ট সব জায়গায় একটা কানেক্টিভিটি থাকে। তো আমি যখন এয়ারপোর্টে এরকম 5-6 ঘন্টা আমি সময় পাই, আমি হচ্ছে বিভিন্ন ধরনের গেটে যাই, মানে বোর্ডিং গেটে। সো সাধারণত দেখা যায় যে বোর্ডিং গেটে একটা ফ্লাইট মনে করেন যে মস্কো যাবে, তো সেখানে লোকজন দাঁড়ায় আছে। তো যখন আমি এক একটা গেট থেকে গেটে যাই, তখন আমি মানুষের মুখের আদলের পরিবর্তনটা দেখতে পারি, তাদের পোশাক আশাকের পরিবর্তনটা দেখতে পারি। সো মস্কোগামী যেই প্লেনটা যাচ্ছে, ধরেই নেওয়া যায় যে ওই ফ্লাইটের হয়তো 80% মানুষই হচ্ছে রাশিয়ার। তো আমি একটু যাই, যে আর কি সবার দিকে তাকাই, দেখি যে এখানে রাশিয়ান মানুষগুলো বসে আছে। আবার যেই প্লেনটা আসলে, এবং তাদের হচ্ছে আপনার পোশাক আশাক ডিফারেন্ট, তারা বিভিন্নভাবে করছে। আবার যেই প্লেনটা আসলে তেহরানে যাবে, সেটার গেটের সামনে যদি আমি যাই, তাহলে দেখি যে একেবারে আপনার একদম ধবধবে ফর্সা, কিন্তু নাকগুলো একটু অন্যরকম ড্রেস পরা তেহরানের মানুষগুলো বসে আছে। আবার ধরেন যেইটা ইস্তানবুলে যাবে, দেখি যে লোকজন এখানে করতেছে, একজন আরেকজনের গালে চুমু দিচ্ছে। তো এরকম এক একটা বোর্ডিং গেটের সামনে গেলে হচ্ছে আমি এক একটা দেশের মানুষকে দেখতে পাই। এটা আমার কাছে খুবই ফ্যাসিনেটিং লাগে। আরেকটা আমার খুবই প্রিয় একটা জিনিস, যেহেতু আমি ঘুরতে পছন্দ করি, কিন্তু আমার বাংলাদেশি পাসপোর্টের জন্য অথবা আমার আর্থিক সীমাবদ্ধতার জন্য আমার যেখানে খুশি আমি সেখানে যেতে পারি না। তো আমি যেটা করি সেটা হলো যে আপনার এই একটা ডিসপ্লে থাকে তো বড়, সেই ডিসপ্লেতে আসলে কয়টায় কোন ফ্লাইটটা কোন দেশে যাচ্ছে এটার একটা লিস্ট থাকে। মনে করেন যে আপনার এমিরেটস, এটা হচ্ছে 2:22 যাবে হচ্ছে আপনার জেদ্দা। তা আমি হচ্ছে এই বসে বসে এই দেশগুলোর শহরগুলোর নাম দেখতে থাকি আর মনে করতে থাকি যে আহা, এই দেশটাতে যদি যেতে পারতাম, এই দেশটাতে যদি যেতে পারতাম। আচ্ছা, এই এয়ারপোর্ট থেকে তো দেখা যাচ্ছে যে নর্থ কোরিয়ায় যাওয়া যায়, আরে এই এয়ারপোর্টে এই
টা তো যাবে হচ্ছে উলান বাটরে, আর তখন আবার একটু ওই গেটে যেয়ে আবার একটু প্লেনটাও বাইরে উকি দিয়ে দেখে আসি যে এই প্লেনটা এখন এখানে আছে, একটু 3-4 ঘন্টা পরে এই প্লেনটা উলান বাটরে চলে যাবে। আমি যদি কোনো মতে এটার ভিতরে যেতে পারতাম আর কি। তো এই জিনিসটা আমার মানে প্রচণ্ড রকমের মানে আবার ইন্টারেস্টিং জিনিস এয়ারপোর্টের ভিতরে, যে আমি এই জিনিসগুলো দেখি আমার মনে হয় যে আমি হয়তো কোনোদিন ওই দেশে একটা যাব। ওকে, তো লাস্ট যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দল তো নানা দেশে সফর করে, সো আপনিকে যদি কখনো জাকির আলী অনেক তার সাথে বাংলাদেশ কখনো নিয়ে যেতে চায়, সো জাকির আলী অনেকের সাথে সফর করার অভিজ্ঞতা কেমন হতে হবে আপনার মনে হয়? এবং এয়ারপোর্টে জাকির আলী অনেকের সাথে আসলে আপনি কী দিয়ে লাঞ্চ বা ডিনার করতেন? তো এটা আসলে ডিপেন্ড করছে আসলে যাত্রাটা আমরা কোথা থেকে শুরু করব, কারণ আমরা যাত্রাটা যেখান থেকে শুরু করব সেখান থেকে তো আসলে আমরা অফ সাইডে মানে ওই দিকে আসলে আমরা যেতে ধরা পারবো যাক না। জাকির আলী অনেক আপনাকে ওয়েস্ট ইন্ডিজ সফরে নিয়ে যাওয়ার ব্যবস্থা না, জাকির আলী অনেক তো ওয়েস্ট ইন্ডিজ সফরে নিতে পারবে না। এটা ডিপেন্ড করবে আসলে জাকির আলী অনেক এই মুহূর্তে কোন জায়গাটাতে অবস্থান করছে, কারণ সে তো শুধু আপনার লেগ সাইডের দিকেই আসলে ভ্রমণ করতে পারবে, কিন্তু অফ সাইডের দিকে তো আসলে ভ্রমণ করতে পারবে না। তো তার সাথে আমার যাত্রাটা হবে আসলে ওই পশ্চিম মানে তার স্টান্সের উপর ডিপেন্ড করে পশ্চিম দিকে অথবা পূর্ব দিকে, লেগ সাইডের দিকে। ওকে, বাট আপনি জাকির আলী অনেকের সাথে ভ্রমণ উপভোগ করবেন কোথায়? অবশ্যই, কেন না। ওকে, তো ঠিক আছে ফুয়াদ ভাই, আপনার কাছ থেকে অনেক অনেক ইনসাইট পাওয়া গেল। আপনি আজকে 4 নম্বর বার আসছেন, আশা করি বাবল রেশিও শেষ হইতে হইতে আরও 5-10 বার আপনি চলে আসবেন। তো ঠিক আছে, আপনি পানি খান, আমি শো শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। আপনি আসলে যেটা করছেন এটা খুবই অ্যাপ্রিসিয়েবল এবং কমেন্ডেবল। আমি বাবল রিসোর্ট তো একদম শুরুর দিকের এপিসোডে এসেছিলাম, তো আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে এক সময় হয়তো আপনার এটা শখ মিটে যাবে। না 2.5 বছর তো হয়ে গেল। এটা কিন্তু মানে ইটস এ সিগনিফিক্যান্ট ওয়ার্ক। আপনি যে আসলে কনসিস্টেন্টলি একদম মানে কনসিস্টেন্সি কিন্তু বাংলাদেশিদের একটা বড় সমস্যা। আচ্ছা, আমি যে বাংলাদেশিদের নামে অনেক বেশি বদনাম করে ফেলছি, আমিও বাংলাদেশি, মানে আমার সমস্যাগুলো আমি সবাইকে বলি। তো আপনি যেটা কনসিস্টেন্টলি করছেন এটা খুবই ভালো হচ্ছে, এবং আমি প্রিটি শিওর যে আরও কয়েক বছর পরে এই জিনিসগুলো খুবই একটা ভ্যালুয়েবল অ্যাসেট হিসেবে থাকবে। সো থ্যাংক ইউ সো মাচ, আপনার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, কিন্তু আপনি জাকির আলী অনেকের সাথে যাইন, কিন্তু সেটা সময় সুযোগ মতো দেখা যাবে। তো ফুয়াদ ভাই এর সাথে মানে আমার গল্প সবসময় খুব এনজয়েবল হয়। আমরা মানে লাস্ট 5-6 বছরে বাংলাদেশের এমন কোনো সিরিজ নাই যেটা বোধ হয় আমরা মিরপুর স্টেডিয়ামে দেখি নাই। ইনফ্যাক্ট আমরা বিপিএলও দেখি। তো ফুয়াদ ভাইয়ের সাথে আমার একটা অন্যরকম সম্পর্ক, এবং আমার এর আগে ইন্ডিয়া সফর যেটা, সেটাতেও উনি সব কিছু গাইড করছিলেন। চায়না যাবো সামনে, চায়নাতেও উনি গাইড করছেন। ফলে ফুয়াদ ভাই ওনার ক্যারিয়ার পাশাপাশি যদি ট্রাভেল কনসালটেন্ট হইতেন, আমার ধারণা ওনার আর্থিক ইনকাম আরও বেড়ে যেত। তো যাই হোক, ওনাকে আমি আগেও বই লেখার কথা বলছিলাম, লিখে নাই, আবার বললাম হয়তো এটাও লিখবে না, কিন্তু ওনার যে এক্সপিরিয়েন্সগুলো, সেই এক্সপিরিয়েন্সগুলো মাঝে মাঝে বাবল রেশিওতে লিপিবদ্ধ করে রাখলে অ্যাটলিস্ট আমার জায়গা থেকে আমি কিছুটা কন্ট্রিবিউট করতে পারি। তো এয়ারপোর্টের আজকের গল্পটা খুবই ফ্যাসিনেটিং ছিল আমার জায়গা থেকে। যারা শুনছেন তাদেরও ফ্যাসিনেটিং লাগার কথা, আর যারা অলরেডি এই ধরনের অভিজ্ঞতা নিয়েছেন তারা জাস্ট নিজের সাথে মিলাইতে পারেন। তো বাবল রেশিওর আজকের এপিসোড এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। চ্যানেল যাওয়ার আগে আরও কয়েকটা এপিসোড করে সেখানে সবার সাথে দেখা হবে। ধন্যবাদ।